তথ্য প্রযুক্তির উপরে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে সেটার সবগুলা কোশ্চেনের আসলে তো সলিউশন বা অ্যানালাইসিস করাটা একটু সময় সাপেক্ষ। তো যেগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকসগুলো নিয়ে আসলে এখানে একটু আলোচনা করা হবে। এবং সময় থাকলে আমি ইনশাল্লাহ বাইনারি নিয়ে আসলে একজন আপু একটা কোশ্চেন করেছিলেন, ওনার একটু সমস্যা আছে। তো আমি একটু চেষ্টা করব ওই বিষয়ে কিছু বলার শেষের দিকে যদি সময় থাকে আর কি। তো সবাইকে স্বাগতম এবং আমি শুরু করছি আর কথা না বাড়িয়ে। প্রথমে আমরা বিজ্ঞান অংশটা আসলে কিছুক্ষণ অ্যানালাইসিস করি, বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট টপিকস যেটা আজকে পরীক্ষায় ছিল। যেমন 1 নম্বর কোশ্চেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি আমি শুরু করি। একটি বস্তু 7 সেকেন্ডে 313 মিটার/সেকেন্ড থেকে 341 মিটার/সেকেন্ডে উন্নীত হয়, বস্তুটির ত্বরণ কত? আমরা আসলে এখানে নিউটনের সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা যেটা জানি হচ্ছে সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে আসলে এটা হচ্ছে সময় 60 সেকেন্ড, 7 সেকেন্ডে, অর্থাৎ এটা হচ্ছে টি। 313 মিটার/সেকেন্ড থেকে 341 মিটার/সেকেন্ডে উন্নীত হয়। আমরা অনেকেই হয়তো জানি মিটার/সেকেন্ড হচ্ছে আসলে বেগের একক। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার আদি বেগ এবং এটা হচ্ছে আমার ফাইনাল বেগ, যেটা অর্থাৎ শেষ বেগ। আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এবং শেষ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তো আসলে এই সূত্রটাই হচ্ছে আমরা মানগুলো জাস্ট ইনপুট করব। আমার শেষ বেগ দেওয়া আছে 341 মিটার/সেকেন্ড, আদি বেগ দেওয়া আছে 313 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ ত্বরণ, যেটা আমরা বের করব। তো এটা রেখে দেই এবং টি অর্থাৎ সময় যেটা দেওয়া আছে 7 সেকেন্ড, আমরা সেটা বসিয়ে দেই। এখান থেকে বিয়োগ করে দিলাম এবং সময়টা দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে অ্যান্সার যেটা আসে হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, অথবা এভাবেও লেখা যায় এটাকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর ত্বরণ, অর্থাৎ উত্তরটি হবে হচ্ছে 4 মিটার পার, সরি এখানে ভুল হয়েছে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, 4 মিটার/সেকেন্ড নয়। আমি একটু ইরেজ করে দিচ্ছি জিনিসটা, এককটা খেয়াল রাখতে হবে আসলে। মিটার/সেকেন্ড হচ্ছে বেগের একক এবং মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার ত্বরণের একক। তো আশা করি আমরা এই প্রশ্নটা সবাই অ্যান্সার করতে পেরেছি ঠিকভাবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? অর্থাৎ বেগের সাথে গতিশক্তির সম্পর্ক। আমরা নিউটনীয় পদার্থবিদ্যা অনুসারে সরল পথে চলমান কোনো বস্তুর ভর যদি এম হয় এবং তার বেগ যদি ভি হয়, তো সেক্ষেত্রে একটা সূত্র আছে, গতিশক্তি ই সাফিক্স কে দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমার গতিশক্তি। ই সাফিক্স কে আসলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তো এটার সাহায্যে দেখা যাচ্ছে যেহেতু বস্তুর ভরটা হচ্ছে আমার ধ্রুব বা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা তো কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পরের লাইনে লিখতে পারি ই সাফিক্স কে সমানুপাতিক ভি স্কোয়ার, অর্থাৎ গতি শক্তিটা হচ্ছে আমার বস্তুর বেগের সমানুপাতিক। তো আমার এখানে বলা হয়েছে বস্তুর বেগ দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আগে 1 থাকলে এখন হয়েছে 2। তাহলে গতিশক্তি কত হবে? তো গতিশক্তি হচ্ছে আগে যেহেতু 1 ছিল, তো এখন বেগটা দ্বিগুণ হয়ে গিয়েছে, তো বেগের স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার যেটা, অর্থাৎ 4, তার মানে 4 গুণ হবে। অ্যান্সারটা হচ্ছে 4 গুণ। ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা পরের স্লাইডে চলে যাই। দেখুন কোশ্চেনটা দেখুন। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে নিম্নের কোনটি ঘটবে? অর্থাৎ বস্তুর ঘনত্ব, আমি ইংরেজিতে বলি ডেনসিটি, বস্তুর ঘনত্ব হচ্ছে আপনার তরলের ডেনসিটির থেকে কম। তো সেক্ষেত্রে বস্তুটি অবশ্যই তরলে ভেসে থাকবে। আমরা মনে করেন হচ্ছে একটা কাঠের টুকরা আমরা পানিতে ফেলি, সেক্ষেত্রে কিন্তু সেটা কখনোই ডুবে যাবে না, কারণ কাঠের টুকরার যে ঘনত্ব সেটা তরলের অর্থাৎ পানির ঘনত্বের থেকে অনেক কম, এ কারণে এটি ভেসে থাকে। আবার আপনি যদি 1 টুকরা লোহা যদি আমরা পানিতে ফেলি, লোহার ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের থেকে বেশি, এই কারণে লোহাটি ডুবে যাবে। আমরা সবাই আসলে এই জিনিসগুলো জানি, আর বেশি ডিটেলস না বলি। পরের কোশ্চেনে চলে যাই। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে আবহাওয়া বার্তা কিরূপ হবে? দেখুন, পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে। আমরা এখানে একটু ব্যারোমিটারটা কি সেটা একটু জেনে নেই। ব্যারোমিটার হচ্ছে আপনার বায়ুর যে চাপ সেটা পরিমাপ করার যন্ত্র, অর্থাৎ বায়ুর চাপ কিভাবে
হ্রাস বৃদ্ধি হচ্ছে, এটা ব্যারোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। এটা কিন্তু বাতাসের চাপ সবসময় স্থির থাকে না, কখনো বাড়ে কখনো কমে। এবং এটা কি কারণে কমে, অর্থাৎ বায়ুর চাপটা কেন হ্রাস বৃদ্ধি হয় সেটা একটু আমরা দেখি। বায়ুর চাপ কখন বাড়বে, যদি জলীয় বাষ্প, অর্থাৎ বায়ুর চাপের হ্রাস বৃদ্ধি হচ্ছে জলীয় বাষ্পের হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে? তো যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়, জলীয় বাষ্পের পরিমাণ আমি অ্যারো দিয়ে লিখছি, আপসাইড অ্যারো, যদি বেড়ে যায় সেক্ষেত্রে বায়ুর চাপটা হচ্ছে কমে যাবে, ডাউন সাইড অ্যারো দিলাম। আর যদি জলীয় বাষ্পের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে বায়ুর চাপটা বেড়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে রিভার্স, উল্টা কেস। তো দেখুন এখানে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে, তার মানে অবশ্যই বায়ুর চাপ কমছে, তার মানে জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এখন জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলেই কিন্তু যে কোনো মুহূর্তে বাতাসে ঝড় বৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ আবহাওয়ার বার্তাটা তখন কিরকম হবে, আবহাওয়া কিন্তু আসলে শুষ্ক থাকবে না, তখন হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বা ঝড়ের সম্ভাবনা আছে। এখন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এটা হবে আপনার অ্যান্সার। যদি ধীরে ধীরে না কমে, হঠাৎ করে সাডেনলি একটা কমে গেল, খুব বড় একটা অ্যামাউন্টের চাপ আপনার কমে গেল পারদস্তম্ভের উচ্চতা, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হতে হচ্ছে ঝড়ের সম্ভাবনা আছে, কারণ হুট করে এটা কমে গেছে, ঝড় আসার একটা তীব্র সম্ভাবনা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। দুটি বরফখণ্ডকে পরস্পরের সাথে চাপ দিলে কোন প্রক্রিয়ায় জোড়া লাগে? এটা আসলে এক কথায় উত্তর হবে, অ্যান্সারটা আমি একটু পরে বলি, তার আগে বরফখণ্ডকে চাপ দিলে কি ঘটে সেটা একটু ব্যাখ্যা করি। মনে করেন দুটি বরফখণ্ড পরস্পরের সাথে আমি চাপ দিলাম, ঠিক আছে, এটা এক নাম্বারটা, এটা দুই নাম্বারটা। তো বরফ হচ্ছে এমন একটি বস্তু, আমি আমার গত যে বিজ্ঞান ক্লাসটি নিয়েছিলাম শনিবারে, সেখানে আমি বলেছিলাম যে বরফের ক্ষেত্রে আমি যদি চাপ বাড়াই তাহলে বরফের গলনাঙ্ক কমে যায়। ঠিক আছে? তো আমি যখন দুটি বরফখণ্ডকে পরস্পরের সাথে চাপ দিলাম, মনে করেন দুই সাইড থেকে চাপ দিয়ে দিলাম, তো এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলে কিন্তু চাপটা বেড়ে গেছে এবং তখন বরফের গলনাঙ্ক আলটিমেটলি কমে যাবে। তো গলনাঙ্ক কমে যাওয়ার কারণে কিন্তু এই সংযোগ স্থলে যে বরফগুলো আছে সেই বরফগুলো গলে গিয়ে পরস্পরের সাথে যুক্ত হবে। এরপর আমি যখনই চাপটা বন্ধ করে দিলাম, চাপ দেওয়াটা, অর্থাৎ আমি এখন চাপ কমিয়ে ফেলছি, জাস্ট আমি হাতটা ছেড়ে দিলাম, তো সেক্ষেত্রে কি হচ্ছে, চাপটা এখন কমে গেছে। তো চাপ কমালে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পাবে। তো যখন আমি চাপটা কমিয়ে ফেললাম, এখন আমি আর চাপ দিচ্ছি না, সেক্ষেত্রে এই যে সংযোগ স্থলের যে বরফগুলা যেগুলো গলে গিয়েছিল গলনাঙ্ক কমে যাওয়ার কারণে, এখন গলনাঙ্ক আবার বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ তারা আর গলতে পারছে না, তখন করবে কি, তারা আবার জমে বরফে পরিণত হবে, অর্থাৎ এই সংযোগ স্থলটি জোড়া লেগে যাবে এক অর্থে। অর্থাৎ দুটি বরফখণ্ডকে পরস্পরের সাথে চাপ দিলে এটা জোড়া লেগে যাচ্ছে। এই যে প্রসেসটা, এই যে প্রক্রিয়াটা, একে বলা হচ্ছে পুনঃশীলী ভবন। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারটি হবে হচ্ছে দুটি বরফখণ্ডকে পরস্পরের সাথে চাপ দিলে পুনঃশীলী ভবন প্রক্রিয়ায় সেটি জোড়া লাগে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দুটি বৈদ্যুতিক আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল নিম্নের কোনটির উপর নির্ভর করে না? অর্থাৎ নির্ভর করছে না কোনটির উপর। আচ্ছা, বৈদ্যুতিক আধান ধরলাম, দুইটি বৈদ্যুতিক আধান আমরা নিলাম, Q1 এন্ড Q2। তো এই বৈদ্যুতিক আধানের জন্য কুলম্বের একটি সূত্র আছে, কুলম্বস ল বলা হয়। কুলম্বের সূত্রে বলা হয়েছে, আমি ইকুয়েশনটি লিখি তারপরে হচ্ছে বাংলাটি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কুলম্বের সূত্রে বলা হয়েছে দুটি বৈদ্যুতিক আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল এই সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। এখানে এফ হচ্ছে সেই বল, কে হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক, Q1 Q2 হচ্ছে দুটি চার্জ বা আধান বাংলায় যেটাকে বলে, আর আর হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স। তো এই সূত্রের সাহায্যে হচ্ছে আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল প্রকাশ করা হয়। যেহেতু কে একটি ধ্রুবক, অর্থাৎ আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল দেখুন চার্জের মানের উপর নির্ভর করছে, এই যে পরিমাণের উপর নির্ভর করছে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে, যেহেতু আর এর সাথে সম্পর্ক আছে। এবং এই যে কে যে কনস্ট্যান্টটি, এটি কিন্তু সব সময় স্থির কনস্ট্যান্ট থাকে না। অর্থাৎ যদি আপনি মাধ্যমের প্রকৃতি চেঞ্জ করে দেন, মনে করেন শুদ্ধ মাধ্যমে কে এর মান হবে একটি, আপনি যদি বায়বীয় মাধ্যমে নিয়ে আসেন কে এর মান একটি, তরল মাধ্যমে কে এর মান চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই আকর্ষণ বিকর্ষণ বলের মান এই কে এর উপরও নির্ভর করছে। তাহলে কোন বিষয়টির উপর নির্ভর করছে না, সেটা হচ্ছে আধান দুটির প্রকৃতি।
এইটার উপর নির্ভর করছে না, সেহেতু অ্যান্সারটি হবে 6 এর A। বৈদ্যুতিক আধানের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করছে না। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে চলে যাই। কোন অ্যাসিড বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ তৈরি করে? বেরিয়াম ক্লোরাইড। এটাকে আবার বেরিলিয়াম মনে করেন না, বেরিলিয়াম কিন্তু বিই দিয়ে লেখে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বেরিলিয়াম, আর এইটা হচ্ছে বেরিয়াম। তো বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কোনটি সাদা পদক্ষেপ তৈরি করে? অ্যান্সারটি আমি আগে বলে দেই, HNO3, এবং বিক্রিয়াটি কি হয় সেটা আমি একটু লিখে দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। HNO3 এবং বেরিয়াম ক্লোরাইড, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, বিক্রিয়া করে বেরিয়াম নাইট্রেট তৈরি করে। এটি একটি প্রশমন বিক্রিয়া। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার বলা যায়। তো বেরিয়াম নাইট্রেট এবং দুই অণু HCl তৈরি করছে। এখন বেরিয়াম নাইট্রেটের একটি অদক্ষেপ পড়বে, এই অদক্ষেপের বর্ণটা হচ্ছে সাদা। তাহলে কোন অ্যাসিড বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ তৈরি করে? সেটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি অচৌম্বক পদার্থ? অচৌম্বক পদার্থ অর্থাৎ চৌম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ কোনোটিই করে না। আমরা চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ অনেকেই পড়েছি। তো আয়রন, আয়রন হচ্ছে লোহা, এটা অবশ্যই একটি চৌম্বক পদার্থ। বোরন, বি দিয়ে প্রকাশ করা হয়, এটাও একটা চৌম্বক পদার্থ। নিকেল, এটাও একটা চৌম্বক পদার্থ। টিন যেটা, এটা চৌম্বক পদার্থ না, সো অ্যান্সারটি হবে 3, অর্থাৎ এটি হচ্ছে অচৌম্বক পদার্থ। আমরা পরের স্লাইডে চলে যাই। অস্ত্রোপচার লিখেছে, এখানে আকারটি হবে না। অস্ত্রোপচারের যন্ত্রপাতি কিসের তৈরি? অর্থাৎ আমরা যে সার্জিক্যাল বা সার্জারি ইউজ করি, সেক্ষেত্রে যে কাঁচি বা ছুরি বা অন্য যে ব্লেড, এগুলো আসলে কোন স্টিল দিয়ে তৈরি করা হয় বা কোন মাধ্যমে তৈরি করা হয়? এটার অ্যান্সার আসলে স্টেইনলেস স্টিল। এটা হচ্ছে একটা সংকর ধাতু। এখানে আপনার কয়েকটা মেটালের মধ্যে যুক্ত আছে, যেমন লোহা আছে আপনার 74%, ক্রোমিয়াম আছে 18%, এবং নিকেল আছে 8%। ঠিক আছে, এটা একটা সংকর ধাতু, স্টেইনলেস স্টিল। ডুরালামিন হচ্ছে আরেকটা সংকর ধাতু, যেটা হচ্ছে আপনার বিমানের পাখায় ব্যবহার করা হয়। এখানে অ্যালুমিনিয়াম আছে আপনার 95%-এর মতো। পিতল একটি সংকর ধাতু, এখানে মনে হয় কপার এবং জিঙ্ক 60-40 এরকম রেশিওতে একটা ভাগ করা থাকে। আর কপার তো একটা আমার মৌলিক ধাতু। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? এগুলো আসলে মুখস্থ জিনিস, এটা আসলে অ্যানালাইসিস করার খুব বেশি কিছু নাই। ভুট্টা হচ্ছে একবীজপত্রী, অর্থাৎ যার বীজপত্র একটি। আর ছোলা, সিম, জাম যারা আছে, এগুলো হচ্ছে আপনার দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ক্যাটারেক্ট রোগ শরীরের কোন অংশে আক্রমণ করে? আসলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এখন যেরকম আমাদের কোভিড-19 করোনা ভাইরাস রয়েছে, এটাতে আমাদের ফুসফুস, হার্ট অনেক কিছুই আক্রান্ত হচ্ছে। তো ক্যাটারেক্ট রোগটা আসলে হচ্ছে আমাদের চোখের একটি রোগ, অর্থাৎ এটি চোখকে আক্রান্ত করে। আর আপনার ফুসফুসকে আক্রান্ত করছে কে? অনেক রকম বায়ুবাহিত রোগ যেগুলো আছে, একটা উদাহরণ বলি, নিউমোনিয়া ধরেন। নিউমোনিয়া আপনার ফুসফুসকে আক্রান্ত করছে। গলাকে আক্রান্ত করছে আপনার কয়েকটা আছে, হুপিং কাশি, যেগুলো কাশি রিলেটেড, গলা, অথবা ডিপথেরিয়া। এরপরে লিভারকে আক্রান্ত করছে হচ্ছে আপনার ধরেন হেপাটাইটিস, জন্ডিস, এই টাইপের যে রোগগুলো আছে, সেগুলো আমার লিভারকে আক্রান্ত করছে। অর্থাৎ ক্যাটারাক্ট রোগ শরীরের চোখকে আক্রান্ত করে। পরের প্রশ্নে চলে যাই। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? আবরণী টিস্যু আমি আপনাদেরকে ক্লাসেই পড়িয়েছিলাম, আমাদের স্লাইডে ছিল, এপিথেলিয়াল টিস্যু বলা হয়। তো আবরণী টিস্যু আসলে 3 ধরনের। একটা হচ্ছে আপনার স্কোয়ামাস আবরণী টিস্যু, বা আপনার যেটাকে বলা হচ্ছে আইসাকার। একটা হচ্ছে আপনার কিউবয়েডাল বা ঘনাকার, এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কলামনার বা স্তম্ভাকৃতি। এই তিনটি হচ্ছে আপনার অবস্থান, আকৃতি ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যুর প্রকারভেদ। ঠিক আছে, আপনারা এটা একটু মনে রাখবেন ভালো করে। পরের স্লাইডে চলে আসলাম। কোনটি খারাপ কোলেস্টেরল? কোলেস্টেরল আসলে আমাদের শরীরের জন্য দরকারি, আবার কোনো কোনো ক্ষেত্রে খুবই ক্ষতিকর। যেমন তেলের বিজ্ঞাপনে কি বলা হয়, যে সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত তেল বা কোলেস্টেরল, গুড কোলেস্টেরল যুক্ত তেল, এরকম একটা কথা বলা হয় আর কি। তো লো ডেনসিটি যেটা, অর্থাৎ এলডিএল, সেটা হচ্ছে আমাদের খারাপ কোলেস্টেরল।
আর যেটা হচ্ছে হাই ডেনসিটি, যেটা সেটা হচ্ছে আমাদের জন্য ভালো কোলেস্টেরল। ঠিক আছে, এটা হচ্ছে ভালো। আর এই এলডিএলটা হচ্ছে খারাপ। অর্থাৎ আমাদের যেহেতু কোশ্চেনে বলেছে কোনটি আপনার খারাপ কোলেস্টেরল, সেক্ষেত্রে আমরা এটা লিখবো হচ্ছে এলডিএল। অর্থাৎ কোশ্চেনের উত্তরটি হচ্ছে এক। পরের কোশ্চেনে বলেছে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে কোনটিতে? আমাদের বায়ুমণ্ডলের যে কয়েকটি ভাগ রয়েছে, যেমন একদম সবার নিচে স্ট্র্যাটোমণ্ডল, তারপর উপরে ট্রপোমণ্ডল, সরি প্রথমে ট্রপোমণ্ডল, তারপরে স্ট্র্যাটোমণ্ডল, এরপরে উপরে আয়নমণ্ডল, এক্সোমণ্ডল, মেসোমণ্ডলের অনেকগুলো মণ্ডল আছে। তো উল্কা টাইপের যে বস্তুগুলো আছে সেগুলো আসলে আয়নমণ্ডলের ঊর্ধ্বস্তরে এটার সন্ধান পাওয়া গিয়েছে। সেটার অ্যান্সার হচ্ছে আয়নমণ্ডলের ঊর্ধ্বস্থলে। আমরা পরের স্লাইডে চলে আসি। কোনটিকে মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয়? অর্থাৎ রিলে স্টেশন, অনেকগুলো অপশন রয়েছে, হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস, সেরিবেলাম। এগুলার সবগুলাই হচ্ছে মস্তিষ্কের অংশ। তো থ্যালামাস যে বস্তুটা আছে এটা একটা স্নায়ু আমাদের। থ্যালামাস স্নায়ুটা আসলে হচ্ছে আমাদের রিলে স্টেশন হিসেবে কাজ করে। কি কাজটা করছে দেখুন, আমাদের ফার্স্টে যে স্নায়ুটা আমাদেরকে যে সেন্সিটিভিটি অ্যাক্টিভিটিটা দেয়, সেটা প্রথমে আমাদের থ্যালামাসে চলে যায়। থ্যালামাস থেকে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সেরেব্রামে চলে যায়। দেন হচ্ছে আমরা সেটাকে ফিল করি যে এখানে আমাদের কিছু একটা হয়েছে, বা আমরা কোনো একটা অনুভূতি আমরা আসলে টের পাই। তো সেক্ষেত্রে হচ্ছে থ্যালামাস হচ্ছে আমাদের রেল স্টেশন হিসেবে কাজ করে। আর থ্যালামাস আরেকটি কাজ করে, সেটি হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে যদি জেগে উঠি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতি সম্বন্ধে আমাদেরকে সতর্ক করে। এটাও আসলে একটা থ্যালামাসের প্রধান কাজ। পরের কোশ্চেন চলে আসি, এইচআইভি ছড়ায় কিসের মাধ্যমে? এইচআইভি সম্বন্ধে আসলে অনেক কথাই বলেছিলাম আগে আমি আমার ক্লাসে। এইচআইভি আসলে বিভিন্ন ওয়েতে ছড়ায়। যে যে ওয়েতে ছড়ায় সেগুলো আমি একটু বলি। একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে, অর্থাৎ ব্লাড যদি কারো এইচআইভি পজিটিভ আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই ব্লাড যদি অন্য কেউ গ্রহণ করে, সে অবশ্যই এইচআইভি ইনফেক্টেড হবে। এরপরে আপনার সেক্সুয়াল যে রিলেশনটা, যৌন মিলনের মাধ্যমে একটা সম্পর্ক যেটা আছে অনিরাপদ, সেটার মাধ্যমেও কিন্তু আমাদের এইচআইভি ছড়ায়। কিন্তু খাদ্য, পানি অথবা ড্রপলেট ইনফেকশন যেটা, এটার মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায় না। অর্থাৎ এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু অপশনে একমাত্র যৌন মিলনটি রয়েছে, সেক্ষেত্রে এইচআইভি ছড়ায় যৌন মিলনের মাধ্যমে। আমরা পরের স্লাইডে চলে আসি। কার্বন 12 একটি স্থিতিশীল নিউক্লিয়াস, এর অর্ধায়ু কত? আমাদের কোশ্চেনেই বলে দিয়েছে এই নিউক্লিয়াসটি হচ্ছে স্টেবল, অর্থাৎ এ কোনো রেডিয়েশন দিবে না। রেডিয়েশন মানে হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ, এটা সে দিবে না। এখন যারা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ দেয়, তারা কিন্তু দীর্ঘ সময় বা কিছু ক্ষণ সময় পরে আস্তে আস্তে বিকিরিত হতে হতে আলফা বিটা গামা রশ্মি এটা বিকিরণ করার মাধ্যমে সে শূন্য হয়ে যায়। ঠিক আছে, সে আর স্টেবল থাকে না। কিন্তু কার্বন যেহেতু একটি স্থিতিশীল নিউক্লিয়াস বলেছে, অর্থাৎ এর কোনো অর্ধায়ু বলতে কিছু নেই। অর্থাৎ এর আয়ু হচ্ছে অসীম, সো অর্ধায়ুটাও অসীম হবে। অর্থাৎ আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অসীম। পরের প্রশ্নে চলে আসে, আলফা রশ্মির আধান কত? একটা মুখস্থ কোশ্চেন, এটা নিয়ে বলার কিছু নাই। 3.2 10⁻⁻19 কুলম। এখানে আরেকটি জিনিস রয়েছে, 9.11 10⁻31 কুলম। এটি আসলে কুলম না হয়ে যদি কোনোভাবে কেজি লেখা যেত, তো সেক্ষেত্রে এটাকে আসলে আমি ইলেকট্রনের ভর বলতে পারতাম। সো এখানে আরেকটি কোশ্চেন লুকানো আছে, ইলেকট্রনের ভর কত। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা লিখতে পারতাম যদি এখানে কুলম না হয়ে কেজি হতো। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে আসি। কোনটি ভেক্টর বাহিত রোগ নয়? ভেক্টরের সংজ্ঞা আমি আগের দিন বলেছিলাম। ভেক্টর হচ্ছে যেসব কীট পতঙ্গ বা প্রাণী কোনো রোগকে পরিবাহিত করে, অর্থাৎ পরিবাহক সে, রোগ জীবাণুর বাহক যারা, তারা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর। তো এখানকে দেখা যাচ্ছে যে ম্যালেরিয়া জ্বরের জীবাণুর বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, এটা অনেকে আমরা জানি। কালা জ্বরের হচ্ছে আপনার বাদুড়, বা আরো কিছু আছে, আরো কিছু প্রাণী আছে, বাদুড়টাই আমার মনে আছে এই পর্যন্ত। আর ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে আপনার যে এডিস মশা, যেটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশে অনেক সমস্যা দেখা দেয় ডেঙ্গু জ্বরের কারণে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা আসলে বায়ুবাহিত, এটা কোনো প্রাণী বা কীটপতঙ্গের মাধ্যমে আমাদের বডিতে আসে না। এটা হচ্ছে সিম্পলি একটা বায়ুবাহিত রোগ। সো কোনটি ভেক্টর বাহিত রোগ নয় সেটা যদি বলা হয়, অ্যান্সারটি হবে ইনফ্লুয়েঞ্জা। আমরা পরের প্রশ্নে চলে আসি।
কতগুলো বলের ক্রিয়ায় বস্তু ত্বরণ শূন্য হলে তাদেরকে কি বল বলে? একটু খেয়াল করি। মনে করুন এটি একটি বল F1, এই হচ্ছে একটি বস্তু। আরেকটি বল প্রয়োগ করা হয়েছে এদিক থেকে F2, আরেকটি বল প্রয়োগ করা হলো F3, আরেকটি বল প্রয়োগ করা হলো F4। ধরেন এরকম কয়েকটি বল আমরা প্রয়োগ করেছি। তো এই বলের ক্রিয়ায় বস্তুটির আলটিমেটলি কোনো ত্বরণ নেই, এর ত্বরণটা বা অ্যাক্সিলারেশন যেটা সেটা হচ্ছে শূন্য। তাহলে এই চারটা বস্তু বলের মাধ্যমে বস্তুটিকে আমরা একটা সাম্য অবস্থানে নিয়ে এসেছি, অর্থাৎ কোনো ত্বরণ নেই। ঠিক আছে? তো এইটাকে অবশ্যই তাহলে আমরা সাম্য বল বলবো। ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে চলে আসি। প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোনটি? ঘর্ষণের সঙ্গে আমরা মোটামুটি সবাই জানি। ঘর্ষণটা হচ্ছে এই যে মাটি দিয়ে হেঁটে যাচ্ছি আমি, মাটির সাথে আমার পায়ের একটি ঘর্ষণ হচ্ছে। একটি বলকে আমি গড়িয়ে দিচ্ছি মাটিতে, সেটাও ঘর্ষণের মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে? আবার ঘর্ষণের উদাহরণ কিন্তু এটা তো আমরা বায়ু মাধ্যমে দিলাম বা কঠিন পদার্থের সাথে ঘর্ষণ দিলাম। ঘর্ষণটা কিন্তু আসলে তরল বা বায়বীয় মাধ্যম যেটা বাতাস, সেটার মাধ্যমে কিন্তু ঘর্ষণটা হয়ে থাকে। ঠিক আছে? তো প্যারাসুটের মাধ্যমে আমরা নিরাপদে অবতরণ করছি। প্যারাসুট দিয়ে আমরা কি করি? উপর থেকে স্কাই ডাইভিং করি, প্যারাসুট থেকে লাফ দিয়ে আমরা নিচে চলে আসি। তো আমরা বাতাসের মাধ্যমে কিন্তু আসলে বাতাসের মধ্য দিয়ে প্যারাসুটের মাধ্যমে নিচের দিকে নামছি। তো প্রবাহী ঘর্ষণটা হচ্ছে তরল বা বায়বীয় মাধ্যমে যে ঘর্ষণটি হয়, অর্থাৎ তরল বা বায়বীয় মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো বস্তু পতিত হয় বা এগিয়ে যায়, সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেহেতু প্যারাসুটের মাধ্যমে আমরা বাতাসের মধ্য দিয়ে চলে আসছি, সেক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই একটি প্রবাহী ঘর্ষণ। আমরা পরের স্লাইডে চলে আসি। তরলের চাপের পরিমাণের জন্য নিম্নের কোন সম্পর্কটি সঠিক? তরলের চাপ, অর্থাৎ মনে করেন এই একটা আপনার মিডিয়াম, এখানে মনে করেন ভিতরে পানি আছে, পুরোটা পানি দিয়ে ভরা। তো মনে করেন তরল দেশে বা যে কোনো বিন্দুতে যে চাপ, সেটার একটা ইকুয়েশন আছে। আমি এটা একটু ক্লিয়ার করে বলি। এইচটা হচ্ছে আপনার গভীরতা, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, এবং জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের তিনটির গুণফলের মাধ্যমে তরলের ভিতর যে কোনো বিন্দুতে চাপ আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে অপশনে গভীরতা আছে, ঘনত্ব আছে, অভিকর্ষ ত্বরণ আছে, কোনটি? আরেকটি আছে ক্ষেত্রফল। তাহলে কোনটার সাথে আসলে সম্পর্ক নাই তরলের চাপের? ক্ষেত্রফলের সাথে। অর্থাৎ অ্যান্সারটি হবে হচ্ছে, সরি আমি একটু ভুল বলেছি, কোন সম্পর্কটি সঠিক আসলে, আমি অ্যান্সারটি একটু মুছে দিই। আমি আবার বলি, এখানে কোনো নির্দিষ্ট তরলের জন্য খেয়াল করুন, ঘনত্ব কিন্তু সমান। যেমন পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। আবার অভিকর্ষ ত্বরণের মান কিন্তু একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট মান, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তো পানির গভীরতা কিন্তু একমাত্র পরিবর্তনশীল। তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, পি সমানুপাতিক এইচ, অর্থাৎ তরলের ভিতর কোনো বিন্দুতে চাপ সেটা হচ্ছে গভীরতার সমানুপাতিক। সো অ্যান্সারটি অবশ্যই গভীরতার সমানুপাতিক হবে। ক্ষেত্রফলটি হবে না, ক্ষেত্রফলটা মুছে দিচ্ছি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটি? আমরা তাপমাত্রা পরিমাপের জন্য কয়েকটি স্কেলের সাথে পরিচিত হয়েছিলাম, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তো সেলসিয়াস স্কেলে কি ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের কথা। আর কেলভিন স্কেলে ছিল হচ্ছে 273.15 কেলভিন। আর ফারেনহাইট স্কেলে ছিল নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এখন ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে ফারেনহাইট স্কেলে ছিল হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে অপশনে 212 ডিগ্রি আছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা পরের কোশ্চেনে চলে যাই। চাপ বাড়ালে বরফের কি হয় আসলে? এটা আসলে আমি প্রথমেই বলে এসেছি, পুনশীলী ভবন প্রক্রিয়া যখন আমি আপনাদেরকে একটু আগে ব্যাখ্যা করলাম, সেখানে দেখুন চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, এই কথাই বলেছিলাম, এই জন্য এখানে আর এটি ব্যাখ্যা করছি না। পরের প্রশ্ন,
পটাশিয়াম নাইট্রেট নিম্নের কোন শিল্পক্ষেত্রে বহুল পরিমাণে ব্যবহৃত হয়? আসলে পটাশিয়াম নাইট্রেট সংকেতটা আমরা একটু লিখি, KNO3। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে, আরেকটি নাম আছে এটার, সেটা হচ্ছে এটা বারুদের উপাদান। অর্থাৎ আমরা যে আতশবাজি ফুটাই বা ওই যে বাজি ফুটাই বা পটকা বলে যেগুলাকে, সেটা হচ্ছে আপনার পটাশিয়াম নাইট্রেটের মধ্যে থাকছে। এবং এইটার আরেকটি নাম হচ্ছে সল্ট পিটার। সল্টপিটার হচ্ছে বারুদের উপাদান, এবং সল্টপিটার আরেকটি নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। সো আতশবাজি শিল্পে আসলে পটাশিয়াম নাইট্রেট বহুল পরিমাণে ব্যবহৃত হয়, অন্য কোনো শিল্পে আসলে তেমন কোনো ব্যবহার নাই। আর পটাশিয়াম নাইট্রেটের আরো কয়েকটি ব্যবহার আমি একটু আপনাদেরকে বলি। যেমন মাটিতে আহ, সার হিসেবে পটাশিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়। এছাড়া আরো কিছু ব্যবহৃত আছে, ব্যবহার আছে, এগুলো একটু আপনারা দেখে নিয়েন পটাশিয়াম নাইট্রেট কি কি ব্যবহার আছে। আমরা পরবর্তী চলে যাচ্ছি। ডিনেচার্ড স্পিরিট প্রধানত কি হিসেবে ব্যবহৃত হয়? এটা আসলে অনেকেরই হয়তো অজানা আছে। আমি ডিনেচার্ড স্পিরিটের আরো কয়েকটি নাম আছে, সেগুলো বললে হয়তো কেউ কেউ চিনতে পারেন। আমি লিখছি, একটু আপনারা দেখেন। উড অ্যালকোহল, অথবা উড ন্যাপথা, অথবা হচ্ছে উড স্পিরিট। তিনটাই হচ্ছে একই বস্তু, এটাকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়। এটা আসলে হচ্ছে রাসায়নিক যে পদার্থ আছে মিথাইল অ্যালকোহল, এটা হচ্ছে আপনার মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের সংকেতটা আমরা কি জানি? HCH3OH, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের উপাদান হচ্ছে আপনার এই উড অ্যালকোহল বলা হয় এটাকে, অথবা আপনার উড ন্যাপথা বলা হয়, এবং উড স্পিরিটও বলা হয়। তো এইটাই হচ্ছে আপনার বার্নিশ যে আমরা তৈরি করি, আমরা যখন বাসাবাড়িতে কোনো কাঠের আসবাবপত্র বানাই, সেক্ষেত্রে কাঠের আসবাবপত্র কিন্তু বার্নিশ করতে হয়। তো বার্নিশ তৈরির দ্রাবক হিসেবে এই উড অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহলটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ভিডিও ক্যামেরা লেন্সের পিছনের পর্দায় আস্তরণ দেওয়া হয় নিম্নের কোনটি দিয়ে? ভিডিও ক্যামেরা লেন্স আমরা যারা ব্যবহার করি, আসলে ভিতরের যে পর্দাটা থাকে ভিতরে, এটার যে আবরণ আছে, আস্তরণ, সেটা হচ্ছে আসলে সিজিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আসলে সিজিএম ব্যবহার করা হয়। সিজিএম ব্যবহার করার কারণে এই যে লেন্সটি আছে, বাইরের দৃশ্য থেকে আলো এনে ফোকাস করে একটা বিশেষ প্লেটে, এবং সেই প্লেটটি আসলে সিজিয়াম অক্সাইড দিয়ে আপনার করা থাকে, প্রলেপ দেওয়া থাকে। সেই সিজিয়াম অক্সাইডের প্রলেপ দেওয়া আচ্ছাদিত থাকে, এবং এটি হচ্ছে ইলেকট্রন বিকিরণ করে, তখন হচ্ছে ওই লেন্সের কার্যক্রমগুলা পরবর্তীতে অ্যাক্টিভেট হয় আর কি। ডিটেলস আর না যায়, আপনারা মনে রাখবেন ভিডিও ক্যামেরা আসলে সিজিয়াম দিয়ে লেন্সের পিছনের পর্দায় আস্তরণ দেওয়া হয়। কোনটি উদ্বায়ী পদার্থ নয়? এটা আসলে কিছুটা মুখস্থ ভিত্তিক। বেনজিন একটা উদ্বায়ী পদার্থ, এটাকে রেখে দেওয়া হলে খোলা স্থানে এটা কিছুক্ষণ পর উদ্বায়িত হতে থাকে, কমে যায়। আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ, এবং কর্পূর বা নিশাদল যেটাকে বলে বাংলায় আরেকটা নাম আছে, এই নিশাদলটি যদি কিছু অংশ আমি রেখে দেই উন্মুক্ত স্থানে, এটা হচ্ছে আপনার উদ্বায়িত হয়ে কমে যাবে বা বাতাসের সাথে মিশে যাবে। একমাত্র লবণ যেটি, সেটি হচ্ছে উদ্বায়িত হয় না, এজন্য এটি একটি উদ্বায়ী পদার্থ নয়। পরের প্রশ্নে চলে আসি, সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? সক্রিয় অধাতু, অধাতুতের সক্রিয়তার একটি ক্রম আছে। এখানে চারটি যে অপশন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হচ্ছে হ্যালোজেন অধাতু। তো এদের যে ক্রমটি আছে সেটা হচ্ছে ফ্লোরিনের সক্রিয়তা কম বেশি, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন। অর্থাৎ সব থেকে সক্রিয় অধাতু হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, ক্রমটি আপনারা মনে রাখবেন। ক্রমটি মনে রাখলে এটার অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে পড়ে। আমরা পরের স্লাইডে চলে এসেছি। কোনটি অসংরক্ষণশীল বল? আচ্ছা, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এটা আসলে সংজ্ঞাটা একটু আমরা দেখি। অসংরক্ষণশীল বল আসলে কাকে বলছে? কোন বলের দ্বারা একটি বস্তুকে পূর্ণ চক্রে পরিভ্রমণ করতে, অর্থাৎ কোন বলের দ্বারা ধরেন একটা বস্তু, এটাকে পূর্ণ একটা চক্রে পরিভ্রমণ করতে কৃত কাজের পরিমাণ, অর্থাৎ যে কাজটা আমরা করছি সেটা যদি শূন্য না হয়, তাহলে ওই বলটাকে হচ্ছে অসংরক্ষণশীল বল বলা হচ্ছে। এখানে অপশনে সান্দ্র বল যেটি আছে, সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল। আমি আবার একটু বলি, কোনো একটি বস্তুকে
কোন বলের দ্বারা পূর্ণ চক্রে পরিভ্রমণ করাতে কৃত কাজের পরিমাণ শূন্য না হলে ওই বলকে অসংরক্ষণশীল বল বলা হচ্ছে। আরো কয়েকটি বলের উদাহরণ আছে যেগুলো অসংরক্ষণশীল বল। একটু আগে আমরা ঘর্ষণ নিয়ে কথা বলেছি, ঘর্ষণ বলটা একটি অসংরক্ষণশীল বল। এছাড়া আরো কিছু বল আছে, যেমন সান্দ্র বল অপশনে আছেই। আর আরেকটি আছে সাইক্লোট্রন, আমি লিখে দিচ্ছি, সাইক্লোট্রন যন্ত্রের তারক বল। এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল, আপনার একটু মনে রাখবেন। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলকটা আসলে আগে কি, তার কাজটা কি? সেকেন্ড দোলক হচ্ছে সময় দেয়। ধরেন হচ্ছে সেকেন্ড দোলকটা এই যেরকম আছে, এই হচ্ছে দোলকটা। সে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেল সর্বোচ্চ মনে করেন, যাওয়ার পরে আবার এখানে ঘুরে এখানে আসলো, এভাবে চলতেই থাকে তার, এখানে যাবে এখানে আসবে এভাবে। তো সেকেন্ড দোলক আসলে দোলনকালটা কি, দোলনকালটা আমাদের জানতে হবে। দোলনকাল জানলে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। দোলনকালকে টি দিয়ে প্রকাশ করা হয়। সেকেন্ড দোলক হচ্ছে, যেহেতু বলেই দেওয়া হয়েছে সেকেন্ড দোলক অর্থাৎ 1 সেকেন্ড, অর্থাৎ এই মাথা থেকে তার এই মাথায় যাইতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড, এবং এই মাথা থেকে এই মাথায় আসতে তার সময় লাগবে 1 সেকেন্ড। দোলনকালটা হচ্ছে কোনো বস্তু তার যাত্রা শুরু করে পুনরায় সেই অবস্থানে ফেরত আসার যে সময়টা। অর্থাৎ সেকেন্ড দোলকের ক্ষেত্রে যেহেতু যেতে 1 সেকেন্ড আসতে 1 সেকেন্ড, দোলনকালটা হবে হচ্ছে টি 2 সেকেন্ড। আর দোলনকালের সাথে কম্পাঙ্কের যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয়, এফ হচ্ছে 1/t, এই হচ্ছে এদের সম্পর্ক। তো টি এর মানটি আপনি বসিয়ে দিই এখানে, 1/2 হাফ হার্টস, বা সংক্ষেপে এভাবে লিখলে 0.5 হার্টস। এইটা হচ্ছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক। অপশনটা একটু মিলিয়ে নেই, 0.5 হার্টস আছে। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা পরের স্লাইডে চলে আসি। 1 গ্রাম পানির তাপমাত্রা 45 ডিগ্রি হতে 55 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন? 45 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত আমরা নিয়ে যাব। ঠিক আছে? তো আমরা আসলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, কিউ, কিউ দিয়ে প্রকাশ করা হয় তাপটাকে, তাপের পরিমাণ। কিউ হচ্ছে আপনার এম এস ডেল থেটা। এমটা কি? এমটা হচ্ছে ওই বস্তুর ভর, এস হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ, এবং ডেল থেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। সো এখানে আমরা দেখি এখানে আসলে কি 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 আমাদের কোশ্চেনে দেওয়া আছে। বলেই দেওয়া হয়েছে 1 গ্রাম, তো আমরা এখানে 1 গ্রাম লিখে দেই, কেজিতে নিয়ে যাই। আর আপনার পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ হচ্ছে আপনার যতদূর মনে আছে আমার 4200। আচ্ছা, এটাকে যদি আপনারা ইকুয়েশন দিয়ে না করতে চান, আরেকটি সহজ প্রসেস আছে। আমরা ইকুয়েশনটি না দেখাই। ইকুয়েশনে আসলে অনেকেই ইকুয়েশনটি যারা জানেন না, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এক কথায় প্রকাশ করি। ধরেন কিভাবে বলা যায়, আপনার 1 ক্যালোরি তাপমাত্রার পার্থক্যর জন্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। ঠিক আছে? 1 ক্যালোরি তাপমাত্রার পার্থক্য করতে গেলে, তাপের পরিমাণ করতে গেলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। তো যেহেতু এখানে হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার পার্থক্য হয়েছে, সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে হচ্ছে 1 × 1 × 10 =10 ক্যালোরি। অর্থাৎ উত্তরটি হবে হচ্ছে 10 ক্যালোরি। যেহেতু বলাই হয়েছে আমাদের 1 গ্রাম পানির তাপমাত্রা, তো সেই কারণে কিন্তু আমাদের আসলে এখানে 1 দেওয়া হয়েছে। পরের প্রশ্নে চলে আসি, মিওসিসের গুরুত্ব কি? মিওসিস হচ্ছে কোষ বিভাজনের একটি ভাগ। ধরেন হচ্ছে কোষ বিভাজন আমাদের বডিতে যেগুলো হচ্ছে, সেক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দুইটা কোষ বিভাজন আমরা জানি। তো মাইটোসিস হচ্ছে আমাদের আসলে দেহকোষে হয়ে থাকে। দেহকোষে কোন বিভাজনটি হয়ে থাকে সেটা হচ্ছে মাইটোসিস। আর মিওসিসটি হয়ে থাকে হচ্ছে জনন কোষে। সো মিওসিসের গুরুত্ব হচ্ছে আপনার জনন কোষ সৃষ্টি করতে গেলে এই বিভাজনটি আপনার অবশ্যই হতে হবে। আর মাইটোসিসের মাধ্যমে দেহকোষ সৃষ্টি হচ্ছে, দৈহিক বৃদ্ধি হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে। অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে আমাদের দৈহিক যে কাজকর্মগুলো হয়, সেগুলো হচ্ছে আমরা করে থাকি, কিন্তু মিওসিস বিভাজনের মাধ্যমে আমাদের জনন কোষ সৃষ্টি সহ আমাদের অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো ঘটে থাকে। সো আমরা পরের স্লাইডে চলে যাই।
স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? আমি আমার ক্লাস যেদিন নিয়েছিলাম বিজ্ঞান, সেদিন আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রিট ভাইরাসটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। স্ট্রিট ভাইরাস একটি রোগের জীবাণুর নাম, এবং সেই রোগটির জীবাণু হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক। বাংলায় জলাতঙ্ক বলা হয়। জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম হচ্ছে স্ট্রিট ভাইরাস। এগুলো হচ্ছে সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল বা বানর, বেজি, বাদুড়, এগুলো যদি আপনাকে কামড় দেয় সেক্ষেত্রে এদের লালার মাধ্যমে এই স্ট্রিট ভাইরাসটি আমাদের মানবদেহে প্রবেশ করে। শর্করা পরিপাক কোথায় শুরু হয়? শর্করা পরিপাক আসলে কোথায় শুরু হয়, এটা একটা মুখস্থ কোশ্চেন। আসলে আমাদের শর্করা পরিপাকটি মুখ গহ্বরে তৈরি হয়, প্রথমেই শুরু হয়। মুখ গহ্বরে একটি বিশেষ এনজাইম থাকে, আর এটার নাম আমার যতদূর মনে আছে টায়ালিন বলে এটাকে। টায়ালিন যে এনজাইমটি আছে, লালা রসে টায়ালিন থাকে। এই টায়ালিন হচ্ছে আপনার শর্করাকে টায়ালিন ভেঙে আপনার মল্টোজে পরিণত করবে। অর্থাৎ মুখ গহ্বরে আপনার প্রথম শর্করা পরিপাকের কাজটি শুরু হয়ে থাকে। পরের স্লাইড, কোন রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে? আমরা অনেকেই জানি, এটা আসলে মুখস্থ অ্যান্সার একরকম বলা যায়। লোহিত রক্তকণিকায় আসলে হিমোগ্লোবিন থাকে। আমরা একটু লোহিত রক্তকণিকা সম্বন্ধে কিছু একটু মনে করার চেষ্টা করি। আমাদের লোহিত রক্তকণিকা আসলে কিছুটা দ্বি অবতল চাকতির মতো, অনেক আবার গোলও আছে, দ্বি অবতল অথবা গোল চাকতি। এবং এটা হচ্ছে আপনার নিউক্লিয়াস বিহীন। এখানে কোনো নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকায়, এটা একটা মনে রাখবেন, নিউক্লিয়াস বিহীন যে রক্তকণিকা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অন্য কোশ্চেনে অনেক সময় আসে যে নিউক্লিয়াস কোনটিতে থাকে না লোহিত রক্তকণিকায়। আচ্ছা ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। নিম্নের কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? অর্থাৎ সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, আমরা দুই ধরনের আসলে উদ্ভিদ জানি, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4। ঠিক আছে, তো C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ একরকম হয়, C4 আর এক রকম হয়, দুইটার ভাগ দুই রকম। তো C4 আসলে সালোক সংশ্লেষণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। C4 এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটি উৎপন্ন হয়। এবং C4 কয়েকটি উদ্ভিদের নাম আমি বলি, যেমন হচ্ছে ইক্ষু, তারপর হচ্ছে ভুট্টা, আর হচ্ছে দূর্বাঘাস। এরা হচ্ছে C4 উদ্ভিদ, এবং এই C4 উদ্ভিদেই হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। আমরা একটা অপশন মিলাই দেখি কোন অপশনটি আসলে দেওয়া আছে, ইক্ষু, ভুট্টা, দূর্বাঘাস। এখানে আসলে আখ হচ্ছে আমার প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটি একটি C4 উদ্ভিদ। পরে বসে চলে আসি, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তিতে কোন শক্তিতে পরিণত করে? আমরা মনে করেন হচ্ছে আসলে এই অ্যান্সারটি জানি না ধরে নেন, তো সেক্ষেত্রে একটু যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটি পেতে পারি। কিভাবে দেখুন, উদ্ভিদ হচ্ছে খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সে হচ্ছে আমরা সূর্যের আলোকেই ব্যবহার করে সৌরশক্তিতে। এবং খেয়াল করে দেখেন, উদ্ভিদ কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ শক্তি প্রোভাইড করে না, সে যান্ত্রিক শক্তিও প্রোভাইড করে না, এবং সে তাপ শক্তিও প্রোভাইড করে না। সে হচ্ছে তার নিজের যেহেতু খাদ্যবস্তু, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে হচ্ছে খাদ্য প্রস্তুত করে। তার মানে অবশ্যই সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করছে। সো আমরা কিন্তু এটা না জেনেও অ্যান্সারটা দিতে পারি, তবে অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করব। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ইকুয়েশনটা আমি একটু লিখে দেই। কার্বন ডাই অক্সাইডের সাথে আসলে পানি বিক্রিয়া করে, এবং এখানে সূর্যের আলো হচ্ছে আপনার প্রভাবক হিসেবে থাকবে। এখানে আসলে সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে কার্বন ডাই অক্সাইডের পানির সাহায্যে। গ্লুকোজের সংকেতটা আমরা হয়তো অনেকে জানি, একটু দেখে নেই, C6H12O6। এবং এর সাথে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়ে বাতাসে চলে আসে, এবং আসার কারণে কি হয়, আমরা এই অক্সিজেনটা নিঃশ্বাসে নিতে পারি। সো আমরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদ আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এবং এর সাথে পানি তৈরি হয়। ইকুয়েশনটা একটু আমরা সমতা করি। 6 অণু পানি দিলাম, এখানে 12 অণু, সরি 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি। তাহলে এখানে 6 অণু অক্সিজেন দিতে হবে। এই যে এটা হচ্ছে আপনার আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে বিক্রিয়াটা আছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। নিচের কোনটি প্রাণীজ স্নেহ পদার্থ? স্নেহ পদার্থ: আমিষ, শর্করা, আমিষ স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এটা হচ্ছে আমাদের 6টি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। তো স্নেহ পদার্থের মধ্যে কোনটি প্রাণী দেহ থেকে আমাদের বডিতে আসে? দেখুন, তিল, এটা হচ্ছে একটা উদ্ভিদ থেকে আসে।
বাদাম, বাদাম তেল যেটা সেটা উদ্ভিদ থেকে আসে। সয়াবিন হচ্ছে সয়া উদ্ভিদ থেকে আসে। ঘি যেটা সেটা কিন্তু আসলে দুধ থেকে তৈরি হয়। দুধটা আসে কিন্তু আসলে আপনার গরু, মহিষ, ভেড়া যেখান থেকেই আসুক। সো প্রাণী দেহ থেকে যে স্নেহ পদার্থটি আসছে সেটা হচ্ছে ঘি। অ্যান্সারটা হবে ঘি। আমরা পরের স্লাইডে চলে আসি। নিচের কোনটিতে ফসফরাস পাওয়া যায়? ফসফরাস হচ্ছে আমাদের খাদ্য উপাদান, আমরা যেগুলা গ্রহণ করি আমাদের বডিতে ফসফরাসের খুবই প্রয়োজনীয়তা আছে। ফসফরাসের অভাবে নানাবিধ রোগ দেখা দেয়। তো ফসফরাস পাওয়া যায় এরকম কয়েকটি আপনার খাদ্য উপাদানের নাম আমি লিখছি। দুধ থেকে আমরা ফসফরাস পাই। দুধ আসলে একটা সুষম খাদ্য, সবই দুধে আছে। মাংস, ডিম, ডাল, বাদামেও আমার ফসফরাস আছে। আর শাকসবজি যেগুলো আমরা খাই সেগুলোতেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। ঠিক আছে, শাকসবজি। তো এখানে আমরা একটু মিলিয়ে নেই যে নিচের কোনটিতে আসলে ফসফরাস পাওয়া যায়। ঠিক আছে, তো শাকের উদাহরণ দেওয়া আছে, কিন্তু কচু শাক থেকে আমরা বেশি পরিমাণে আসলে লৌহ পেয়ে থাকি। লাল শাক থেকে আসলে লৌহ, খনিজ লবণ এগুলো বেশি পাওয়া যায়। ফসফরাসের পরিমাণটা একটু কম, কিন্তু বাদামে যে পরিমাণ ফসফরাস পাওয়া যায় সেটা অনেক বেশি। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে হচ্ছে বাদাম। ঠিক আছে, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন, শাকসবজি থাকলেই যে এখানে শাকসবজি কচু শাক বা লাল শাক দিয়ে দিব এটা কিন্তু আসলে ঠিক না। অ্যান্সারটি হবে আসলে বাদাম। আমরা পরের স্লাইডে চলে আসি। প্রস্বেদনের প্রভাবক সমূহ কত প্রকার? প্রস্বেদনটা আসলে কি? প্রস্বেদন সম্বন্ধে একটু দেখি, জানা যায় কিনা কিছু। উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে গাছের পাতায়, পত্ররন্ধ্র, অথবা এটাকে আবার ইংলিশে স্টোমাটা বলে। স্টোমাটাতে আসলে প্রস্বেদনটি সংঘটিত হয়ে থাকে। প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ হচ্ছে তার শরীর থেকে অতিরিক্ত, মানে বডি থেকে অতিরিক্ত পানি বা অন্য যেগুলো আছে সেগুলো বাষ্পাকারে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। ঠিক আছে, অতিরিক্ত পানিটা বের করে দেয়। তো এটা দুই রকম প্রভাবক আছে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, আর একটি আছে হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো এর মধ্যে প্রশাসনের প্রভাবক হচ্ছে তাহলে দুই প্রকার, আমরা জেনেই গেছি। সো যদি এখানে কোশ্চেনটা দেওয়া আছে অপশনে দুই আছে, তো আমরা চোখ বন্ধ করে দুই দাগিয়ে দিই, এখানে আর কোনো বেশি ডিটেলস আমরা না বলি। শুকতারা কি? শুকতারা ছোটবেলা থেকে আমরা সবাই দেখছি, জানছি যে শুকতারা আসলে একটি গ্রহ। এটাকে শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। সো নক্ষত্র বলার কোনো অপশন নাই, উপগ্রহ বলার অপশন নাই, নীহারিকা বলারও কোনো অপশন নাই। এটা হচ্ছে শুক্র গ্রহ, এবং এটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় গ্রহ, যেটা আমাদের সৌরজগতের জগতের দ্বিতীয় গ্রহ, এবং এর কোনো উপগ্রহ নাই। এবং আমাদের সকালের আকাশে এটাকে শুকতারা বলা হয়। সকালে এটাকে আমরা শুকতারা বলি, শুকতারা। আর সন্ধ্যা যখন হয় তখনও কিন্তু এই গ্রহটাকে দেখতে পাই আমরা, তখন সেটাকে আবার অনেকে সন্ধ্যা তারা বলা হয়। অর্থাৎ শুকতারা দুইটা নাম আছে। পরের স্লাইডে চলে আসি। মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী বস্তু কোনটি? আমাদের যে কিডনি আছে, কিডনি হচ্ছে আমাদের যাবতীয় পরিষ্কার বলেন বা এই দেহ থেকে বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলো নিঃসরণের কাজে অল টাইম নিয়োজিত আছে। এই জন্য বেশি বেশি পরিমাণ পানি পান করা প্রয়োজন। তো পানি যদি একটু কম টম খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের মূত্রের রং হলুদ হয়ে যায়। তো হলুদ হওয়ার জন্য দায়ী বস্তুটা আসলে আমরা বলছি তার আগে কিছু ইনফো আপনাদেরকে দেই। নর্মালি হচ্ছে আমাদের একটা প্রাপ্তবয়স্ক একজনের বডিতে ডেইলি 0.5 থেকে 2.5 লিটার মূত্র তৈরি হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের বডিতে। 2.5 লিটার। ওকে। মূত্রে আসলে ইউরোক্রোম নামক একটি রঞ্জক পদার্থ থাকে। ইউরোক্রোম নামে একটি রঞ্জক পদার্থ থাকে, যার কারণে মূত্রের কালারটা আসলে কিছুটা হালকা হলুদ, বা এটাকে খড় কালার বলা হয়, খড় রঙের মতো মনে হয়। তো ইউরোক্রোম থাকার কারণে আসলে মূত্রের রং হলুদ হয়ে থাকে। আর মূত্রে যে ঝাঁঝালো গন্ধটা হয় কিছুটা, মনে করেন অনেক সময় পানিটা একটু কম খাইলে দেখবেন যে এবার ঠুক করে আসার পরে বেশ ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে, বা পাবলিক টয়লেট যেগুলো সেগুলো গেলে তো বলার অপেক্ষা রাখে না। তো এটা অনেকেই বলে হচ্ছে ইউরিনোড। ইউরিনোড নামে একটি দুর্গন্ধযুক্ত পদার্থ, এইটি থাকার কারণে মূত্রের ঘ্রাণটা একটু ঝাঁঝালো হয়। ইউরিনের সংকেতটি আমি লিখে দিচ্ছি, খুব প্রয়োজনীয় না, তারপরও দেখে রাখেন। এটি হচ্ছে ইউরিনের সংকেত, C6H8O। পরের বসে চলে আসি। অসমো রেগুলেশন মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে? অসমো রেগুলেশন
মানব দেহের কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে? আসলে তার আগে আমরা একটু অসমো রেগুলেশনটা কি সেটা একটু বলি। অসমোরেগুলেশন প্রক্রিয়া বলতে জীবন্ত কোনো কোষ বা দেহের অন্ত এবং বহিঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক চাপের সমতা। আমি আবার একটু বলি, কোনো জীবন্ত কোষ বা দেহের অন্ত ও বহিঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক চাপের সমতা, এটাকে বলা হয় হচ্ছে অসমো রেগুলেশন। ঠিক আছে। তো অসমো রেগুলেশনের যে প্রসেসটা সেটা আসলে আমাদের বৃক্ক যেটা আছে সেটা দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি বজায় রাখতে ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ কিডনি একটু আগে যেটাকে বললাম। সো বৃক্কেই হচ্ছে এই অসমো রেগুলেশন প্রসেসটা হয়ে থাকে, এবং এটার মাধ্যমে হচ্ছে আমাদের দেহের বাইরের সাথে দেহের অভ্যন্তরীণ যে অভিস্রবণিক চাপের সমতা সেটা আমরা রক্ষা করে থাকি। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে আসি। মাতৃদেহে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা আসলে মুখস্থ একটা অ্যান্সার, আমি লিখে দিই আর ডিটেলস না বলি। প্রোল্যাকটিন হরমোনের সাহায্যে আমরা মাতৃদেহে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে। টেলিফোনে কয়টি উপাংশ থাকে? পরের প্রশ্ন। টেলিফোনে কি কি উপাদান থাকে? আমরা তো সুন্দর মোবাইল ব্যবহার করি, টেলিফোনও ব্যবহার করি, বাসায় টিএনটি লাইন। আসলে 5টি উপাদান থাকে, উপাদানগুলোর নাম আমি লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে একটা সুইচ থাকবে টেলিফোনে। 2 নম্বরে থাকবে হচ্ছে একটা রিঙ্গার, অর্থাৎ রিঙ্গার যখন এই যে ট্যাং ট্যাং করে একটা সাউন্ড হয় আপনাকে জানাই দিবে যে কল দিছে কেউ। এরপর থাকবে কিপ্যাড। এরপর থাকবে মাইক্রোফোন। মাইক্রোফোন না থাকলে তো আসলে টেলিফোনের কোনো ভূমিকা নাই। মাইক্রোফোনে কথা বলবেন, শুনবেন, শুনবেন কিভাবে শুনবেন? হচ্ছে স্পিকার দিয়ে। সো এই 5টি উপাদান দিয়ে আসলে টেলিফোন গঠিত হয়। টেলিফোনের উপাংশ হচ্ছে 5টি। আসলে এই স্লাইডের সাথেই আসলে আমরা সাধারণ বিজ্ঞানের একটা সমাপ্তি ঘোষণা করতে পারি। আর অন্য যে প্রশ্নগুলো আছে আশা করি আপনারা অনেকেই অ্যান্সার গুলো পেরেছেন, এবং খুব বেশি জটিল না, অতটা অ্যানালাইসিস করার মতো না। আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা আর অন্য কোনো প্রশ্নে যাচ্ছি না। আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ শুরু করব। আমরা এটার আগে আপনাদেরকে একটু 1 মিনিটের একটা বিরতি দিই, আপনারা একটু রিফ্রেশড হন, সাথে আমি একটু রিফ্রেশড হই। 1 মিনিট পর আবার আসছি। ধন্যবাদ ভাইয়াকে। আর হচ্ছে আপনাদের যে যে সমস্যা থাকে, বিশেষ করে ব্যাচ টাইম চেঞ্জ করা অথবা অন্য কোনো সমস্যা, টেকনিক্যাল কোনো ইস্যু, সাউন্ড শুনতে পাচ্ছেন না বা ঢুকতে পারছেন না, কোনোভাবে সফটওয়্যার লগ ইন করতে পারছেন না, এই সমস্যার কারণে আপনি আমার নাম্বারটা রাখতে পারেন। যে কোনো সময় ফোন দিলে অ্যাটলিস্ট প্রবলেমস গুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। একটু কষ্ট করে নাম্বারগুলো চাইলে লিখতে পারেন। 0171 হ্যালো, 01713 236 956, sorry 65 965। আমরা আসলে আপনাদের প্রশ্নগুলা ক্লাস শেষে একটা সেশন রাখছি, ক্লাস শেষে আমরা এইগুলা প্রশ্নগুলা নিব। আমরা এখন যারা কোনো কোশ্চেন করতে চাই, কোশ্চেন গুলাই শুধুমাত্র কিউএন্ডএ তে দিব, আইদার আর যত অপশন গুলা বা অন্য কোনো কিছু লেখার থাকলে আমরা চ্যাটে লিখব। ধন্যবাদ। আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আবারও সবাইকে স্বাগতম আমাদের কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশে। আমাদের আজকে 100টি প্রশ্ন ছিল কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশে, কিন্তু এখানে আসলে সবগুলো প্রশ্নের সমাধান করে দেওয়া বা এক্সপ্লেইন করাটা আসলে একটু টাফ। আমরা যতগুলো কোশ্চেন করতে পারি আসলে একটু শুরু করি, দেখি কতদূর যেতে পারি। প্রথম প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্টে কোন ফাংশন কি চাপলে স্লাইড প্রদর্শন শুরু হয়? আপনারা, আমি যেহেতু এমএস পাওয়ার পয়েন্টে আপনাদেরকে এটা দেখাচ্ছি, তো আমি কিন্তু শুরুতেই এই যে স্লাইড শো যেটা বা স্লাইড প্রদর্শন সেটা শুরু করার সময় কিন্তু আসলে একটা বাটন প্রেস করেছিলাম, সেটা আসলে হচ্ছে F5। F5 বাটনটি প্রেস করলে আসলে স্লাইড শোটা আপনার শুরু হয়ে যাবে। ওকে, এটা একটা মুখস্থ জিনিস, মনে রাখবেন। আর এটা হচ্ছে একটা ফাংশন কি, F5টা। আমি আমার কম্পিউটার ক্লাস আপনাদেরকে বলেছিলাম ফাংশন কি আছে আমাদের 12টি, F1 থেকে F12 পর্যন্ত।
সো প্রতিটিরই একটা একটা করে কাজ আছে, আপনারা এটা একটু প্লিজ দেখে নিবেন, কারণ বিভিন্ন বিসিএস পরীক্ষা বাদেও চাকরির যে ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো আছে, ব্যাংকে কিন্তু মাঝে মধ্যে প্রায় এই পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড, এখানে কোন ফাইল বা কোনটা চাপলে কি হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে। তো সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে দেখবেন, এবং যদি কোথাও খুঁজে না পান কোনো বইতে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে জাস্ট একটু গুগল করেন। গুগলেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন, যে এমএস পাওয়ার পয়েন্ট শর্টকাট বা এমএস ওয়ার্ড শর্টকাট দিলেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে আসি। ক্লিপবোর্ড কমান্ড কোন তিনটি, অর্থাৎ ক্লিপবোর্ডে কোন কোন কমান্ড গুলো থাকে? আসলে এটা কাট, কপি, পেস্ট, এই তিনটা জিনিস হচ্ছে ক্লিপবোর্ডের কমান্ড। ক্লিপবোর্ড হচ্ছে র্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে। অর্থাৎ আমি যদি কোনো একটা জায়গা থেকে কোনো কিছু কপি করি, কপি করে নিয়ে অন্য একটা জায়গায় পেস্ট করব, পেস্ট করার আগ মুহূর্ত পর্যন্ত ওটি থাকবে হচ্ছে আমার ক্লিপবোর্ডে। ঠিক আছে, ওকে, আমরা পরের স্লাইডে চলে আসি। কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেমের প্রকারভেদ আমি আমার ক্লাসে খুব ডিটেলস বলেছিলাম, এবং হচ্ছে একটি চার্ট ছিল ওখানে স্লাইডটাতে, আমি খুব ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছিলাম আপনাদের জন্য, যেটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। অর্থাৎ এখানে অপারেটিং সিস্টেমের যে ক্লাসিফিকেশন গুলো ছিল, সেখানে একটা ক্লাসিফিকেশন ছিল হচ্ছে সিজিআই, সরি সিইউআই, এবং একটা ছিল জিইউআই। তো সিইউআইটা কি? ক্যারেক্টার ইউজার, আর এটা ছিল হচ্ছে গ্রাফিক্যাল ইউজার। দুই রকম ইউজারের কথা বলেছিলাম, এবং দুইটার আসলে কাজ কি সেটাও বলেছিলাম। ক্যারেক্টার ইউজার হচ্ছে আপনি কোনো কমান্ড দিবেন, কমান্ড গ্রহণ করে তারপর অপারেটিং সিস্টেমটা সেই কাজ করবে। আর গ্রাফিক্যাল ইউজারটা হচ্ছে আপনি কোনো কার্সার বা সামথিং কোনো কিছুর মাধ্যমে ইন্ডিকেট করলে সে হচ্ছে আপনাকে কমান্ডটা নিবে। তো বর্ণভিত্তিক যেটা, সেটা আসলে ক্যারেক্টার ইউজার বা সিইউআই, যেটা এটার মধ্যে পড়ছে, গ্রাফিক্যাল ইউজারের মধ্যে পড়ছে না। তো আমি ওখানে কিছু উদাহরণ দিয়েছিলাম, এর মধ্যে ইউনিক্স ছিল। ইউনিক্সটি হচ্ছে আপনার বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। বাকি যেগুলো আছে উইন্ডোজ 95, উইন্ডোজ ভিস্তা, ম্যাক ওএস, ওগুলোতে কিন্তু আসলে আপনার কোনো কমান্ড লিখে দিতে হচ্ছে না। এই যে মাউসটা নিলাম, মাউস নিয়ে নাড়াচ্ছি, মাউস নিয়ে ডাবল ক্লিক করব, ফাইল ওপেন হবে, মাউস দিয়ে কাট করব, কপি করব, সবকিছুই কার্সারের মাধ্যমে হচ্ছে। তো এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে আপনার বর্ণভিত্তিক না। ঠিক আছে, বর্ণভিত্তিকটা হচ্ছে ইউনিক্স। পরের প্রশ্ন, একই শ্রেণীভুক্ত কিছু ডেটাকে তাদের মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে কি বলছে? অর্থাৎ সাজাচ্ছি আমি, তো এটাকে আসলে সর্টিং বলে। আমরা কিন্তু কথায় বলি যে জিনিসটাকে সর্ট করে নিয়ে আসো আমার কাছে, তো মানে কি, আমি সাজাই নিয়ে আসতেছি। আর অ্যারে বা স্ট্যাক এগুলো হচ্ছে অন্য জিনিস, প্রোগ্রামিং এর ব্যাপার। অ্যারে হচ্ছে সি প্রোগ্রামিং এর একটি ল্যাঙ্গুয়েজের একটা অংশ, আর স্ট্যাকটা হচ্ছে, এটা ডিটেলস আর না বলে, স্ট্যাকও হচ্ছে প্রোগ্রামিং এর একটা অংশ। সর্টিংটা হচ্ছে আপনার মানের ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজানো। স্ট্যাকের ব্যাপারটা হচ্ছে একটু ছোট করে বলি, যদি একটা এরকম, যদি একটা কোনো কিছু নেই, স্ট্যাক বলতে হচ্ছে আপনি এখানে কিছু ইনপুট দিচ্ছেন, ফার্স্টে একটা কিছু দিলেন, সে এখানে থাকবে, এরপরে উপরটা, এরপরে এরকম। অর্থাৎ স্ট্যাক হচ্ছে জমা হচ্ছে, এবং পরে আমি যখন এখান থেকে উঠাই নিব, তখন কোনটা আগে আসবে? 5 নাম্বারটা আগে আসবে, এরপর আসবে 4 নাম্বারটা, এরপর আসবে 3 নাম্বারটা, এরকম এটাকে স্ট্যাক বলা হচ্ছে আর কি। ঠিক আছে, ডিটেলস আমি বলছি না, আপনারা যদি কারো আগ্রহ থাকে একটু গুগল করে নেবেন বা দেখে নেবেন। নিম্নের কোন গেটে দুটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে? ঠিক আছে, এখন গেট সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম, এন্ড, অর, নট, তিনটা হচ্ছে আপনার মৌলিক গেট। তারপর হচ্ছে ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। এক্সঅর, এক্স নট, অনেকগুলা গেট আছে। তো কোন দুটি গেটে ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে? এটার অ্যান্সার হচ্ছে এক্সঅর। এক্সঅর গেটের আমি একটু সার্কিটটা ড্র করি, আপনারা একটু দেখেন। এক্সঅর সার্কিটটা এরকম ছিল, এখানে যদি এ আর বি দেই, বাইরে হচ্ছে আউটপুট হচ্ছে এফ। এখানের ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, এফ ইজ ইকুয়াল টু এ এক্সঅর বি। এটাকে যদি ভাঙাই তাহলে হচ্ছে এরকম আসে, এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ দুটি ইনপুট ওয়ান হলে আউটপুট কখন ওয়ান হচ্ছে। তো এটাকে একটু আপনারা ইন্ডিভিজুয়ালি বসিয়ে নিয়েন, কমপ্লিমেন্টারি ওয়ান আর জিরো ভ্যালু দিয়ে, সেক্ষেত্রে আউটপুট ওয়ান হচ্ছে শুধুমাত্র এক্সঅর সার্কিটে। ঠিক আছে, সাব্বির ভাইয়া, হ্যাঁ সৌরভ। 51টা একটু দেখো তো, কয়েকজন প্রশ্ন করতেছে। 51 ওকে ওকে ওকে, তাহলে আমি এটা এক্স আপনাদের এক্স সুবিধার্থে নর, করিয়ে দিচ্ছি। এক্স নর মেবি। নিম্নের কোন গেটে দুটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে? আচ্ছা, আমরা একটু দেখি, এক্স নর যে গেটটা আছে সেটাও দেখি। এ আর বি যদি দিয়ে থাকি, এটার ক্ষেত্রে আপনার আউটপুটটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার।
আচ্ছা আমরা একটু মিলিয়ে নিই, দেখি আমাদের কোথাও ভুল হলো কিনা। দুটি ইনপুটই হচ্ছে ওয়ান, অর্থাৎ এ আর বির মান হচ্ছে ওয়ান। তো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর কমপ্লিমেন্ট জিরো, বি এর কমপ্লিমেন্ট জিরো, অর্থাৎ ওয়ান আসছে। আচ্ছা এবার একটু এক্সরটা দেখি তো। এটা ছিল এক্সর, এটা ছিল এক্স নর। এক্সরের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু দুটি ইনপুটই ওয়ান, তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে জিরো, বি এর হচ্ছে ওয়ান, এ ওয়ান, বি এর কমপ্লিমেন্ট জিরো, এটা জিরো হচ্ছে। তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা কিন্তু আসলে ভুল ছিল। থ্যাংক ইউ সৌরভ আমাকে বলার জন্য, এবং আপনারা যারা ভুলটা ধরতে পেরেছেন তাদেরকেও আসলে থ্যাংক ইউ। অ্যান্সারটি হবে আসলে হচ্ছে এক্স নর। ঠিক আছে, অ্যান্সারটি হবে এক্স নর। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নের কোনটি চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা? প্রোগ্রামিং ভাষার কয়েকটি আমি জেনারেশন দেখিয়েছিলাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনটা আসলে আসছে, এটা এখনো আসেনি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম। তো এর মধ্যে বেসিক, কোবল, ফোর্থ এগুলো হচ্ছে আপনার থার্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে এইটা। আর চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নোম্যাড। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, আপনাদেরকে এটা আসলে বোঝাবুঝির কিছু নাই এখানে, কোন প্রজন্মের ভাষা কোনটি এটা মুখস্থই আমাদের করতে হবে। কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার? কম্পিউটারেরও কিন্তু ইতিহাস ছিল, কোনটা প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। তো এখানে এই যে আইবিএম 1620, এটার কথা কিন্তু আমরা বলেছিলাম, এটা হচ্ছে বাংলাদেশে আসা ফার্স্ট কম্পিউটার। ঠিক আছে, এখন আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এখানে রাখা আছে। তো এটা ছিল কিন্তু আসলে আপনার মেইন ফ্রেম একটা কম্পিউটার, এবং তখন কিন্তু আসলে আপনার থার্ড জেনারেশন চলছে। ঠিক আছে, ফোর্থ জেনারেশনটা শুরু হলো কিন্তু 1971 এর পর থেকে। সেক্ষেত্রে এইচপি T3000 এইটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটার। আর PDA-11 এইটা হচ্ছে আপনার থার্ড জেনারেশনের কম্পিউটার। IBM 370 এটাও থার্ড জেনারেশনের। ঠিক আছে, ওকে পরের কোশ্চেন। ভেসা বাস কত গতিতে ডেটা বহন করে? আমি আগের দিন আপনাদেরকে কম্পিউটার বাস সম্বন্ধে অল্প স্বল্প একটু একটা স্লাইডে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সিস্টেম বাস, এক্সপ্যানশন বাস, এরকম কিছু বাস আছে। সিস্টেম বাস থেকে আবার এক্সপ্যানশন বাস আবার তিনটি ভাগে, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস এরকম আছে। তো ভেসা বাস হচ্ছে একটা বাস, এটা হচ্ছে আপনার 32 বিট স্পিডে হচ্ছে আপনার ডেটা বহন করে। এবং ভেসার ফুল মিনিংটা আমি একটু লিখে দেই। ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, অর্থাৎ ভেসার ফুল মিনিংটা হচ্ছে ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। মনে রাখবেন। পরের স্লাইডে আসি। 0.1112 কে একটা বাইনারি সংখ্যা, বোঝাই যাচ্ছে নিচে 2 দেওয়া আছে, দশমিকে রূপান্তরিত করলে ফলাফল কোনটি হবে? এটা আমি ওই দিন হচ্ছে উদাহরণ কিছু দেখিয়ে দিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিই এটাকে। যে দশমিকের পরের অংশে আছে, আমি একটু লিখি আগে। এই সাইড থেকে স্টার্ট করব, এবং এই সাইড থেকে স্টার্ট করলে আপনার হচ্ছে বড় থেকে ছোট যাবে। ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ার বড় থেকে ছোট আসবে। যেমন টু টু দি পাওয়ার -1, পরেরটার জন্য আসবে টু টু দি পাওয়ার -2, পরেরটার জন্য হবে টু টু দি পাওয়ার -3। তো টু টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/8। লসাগু করলে আসলে হচ্ছে 4 + 2 + 1, 7/8। এটাকে যদি দশমিকে আমি ভাঙাই 0.875, তাহলে এটাই হচ্ছে আমার দশমিক সংখ্যায় প্রকাশ করলে এটা আসে। দেখি অ্যান্সারটা মিলাই, 0.875। ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আশা করি। পরের প্রশ্নে চলে আসি। বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে a + ab, আমি আগে লিখি, ঠিক আছে, লিখে এটা ব্যাখ্যা করে বুঝাই বলি। প্রথম অংশ থেকে আমরা আসলে a কে কমন নিতে পারি, দ্বিতীয় অংশ থেকে b কে কমন নিতে পারি। আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে চার্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম, বা যেটা আপনারা জানেন, সেটা হচ্ছে সামথিং প্লাস ওয়ান, ওয়ান প্লাস বি বলেন, ওয়ান প্লাস এ বলেন, ইভেন ওয়ান প্লাস আমার নাম যদি ধরেন 1+26, সেটা হয়ে যাবে কত? 1। ঠিক আছে, আর এর সাথে আছে হচ্ছে আপনার বি ইন্টু ওয়ান, এখানেও সেম কাহিনী। এখন এ ইন্টু ওয়ান, যার সাথে ওয়ান গুণ করি না কেন সেটাই থাকে এ, বি ইন্টু ওয়ান হচ্ছে বি, এ ইন্টু বি হচ্ছে এ বি। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এ বি। বুঝতে পারছেন আশা করি। বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরেম গুলো আছে, বা যে সূত্রগুলো আছে, বা স্বীকার্য বলে আসলে, এটা আপনারা একটু মুখস্থ রাখতে হবে, তাহলে এগুলো করতে পারবেন। প্রোগ্রাম প্রোগ্রাম ফ্লো চার্টে এই চিহ্ন দিয়ে আসলে কি নির্দেশ করে?
ফ্লো চার্ট আমরা অনেকেই দেখছি, ফ্লো চার্টে অনেকগুলা চিহ্ন থাকে, যেমন এরকম আয়তাকার বক্স থাকে, তারপরে হচ্ছে এই যে সাইডটা দেওয়া আছে এই সাইডটা থাকে, এরপরে হচ্ছে আবার আয়তাকার বক্সের ভিতরে আর একটা ছোট আয়তাকার বক্স থাকে, তো এরকম বিভিন্ন সাইন আছে আর কি। তো এই যে সাইনটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা দিয়ে আসলে কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত নেওয়াকে বোঝানো হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সারটা, সিদ্ধান্ত। শুরু বা শেষে ইনপুটে অনেক সময় এরকম কিছু সাইনও থাকে, তো আপনারা একটু সাইনগুলো দেখে নিবেন, ঠিক আছে? তো এই সাইনগুলো দেখে নিলে এটা সমস্যা হবে না। তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সিদ্ধান্ত। আমরা পরের স্লাইডে চলে আসি। 307.125, নিচে 10 দেওয়া আছে, অর্থাৎ এটা একটা দশমিক বা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? এটা একটা ডেসিমেল নাম্বার। এর সমকক্ষ অক্টাল মান কত, অর্থাৎ এটাকে অক্টালে পরিণত করতে হবে। আমরা আগের দিন শিখেছিলাম, আমি আরেকটু এখানে আসলে ডিটেলস একটু বলি, এটা একটু সবাই একটু খেয়াল করেন ভালো করে। ডেসিমেল থেকে যখন আমি বাইনারিতে যাব, তারপরে অক্টালেও যেতে পারি, ভাগ আছে তো কয়েকটা, জানি তো সবাই, হেক্সাডেসিমেলে যেতে পারি। তো কোনো ডেসিমেল সংখ্যাকে যদি আমি বাইনারিতে যাই, তাহলে ওই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। অক্টালে যেতে গেলে 8 দিয়ে ভাগ করব। হেক্সাডেসিমালে যেতে গেলে 16 দিয়ে ভাগ করব। ভালো করে খেয়াল করবেন, ভাগ করছি। বাইনারিতে যেতে গেলে 2 দিয়ে, অক্টালে যেতে গেলে 8 দিয়ে, হেক্সাডেসিমালে যেতে গেলে 16 দিয়ে। আমাকে বলা হয়েছে সমকক্ষ অক্টাল মান কত, অর্থাৎ অক্টাল এটাকে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা অবশ্যই 8 দিয়ে ভাগ করব। প্রথমে আমি পূর্ণ অংশটা নিলাম, ঠিক আছে? দশমিকটা আলাদাভাবে করতে হবে, এটা হচ্ছে পূর্ণ অঙ্কের জন্য, অনলি পূর্ণ অংশ যেটা আছে সেটার জন্য এই নিয়ম প্রযোজ্য। দশমিকটা আমি একটু পরে বলছি। তো পূর্ণ অংশটা আমি লিখি, 307 কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। আস্তে 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 করি। 8 3 24, দেখি 8 3 24, হাতে 6 থাকে, 6 7 67, কত হয়? 8 8 64, তাহলে ভাগশেষ থাকে 3। ভাগশেষটাকে এবার লিখে দিলাম, আর ভাগফল হচ্ছে আমার 38। এখনো শেষ হয় নাই, আবার 8 দিয়ে ভাগ করি। 8 থেকে 38 কে কয়বার ভাগ করা যায়? 4 বার। 8 4 32, এবং আমার ভাগশেষ থাকে হচ্ছে 6। ওকে, আমরা আবার ভাগ করি। ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। 8 দিয়ে যদি 4 কে ভাগ করে, আসলে ভাগ করা যাচ্ছে না, একটা জিরো চলে আসে সামনে, আর ভাগশেষ থাকে হচ্ছে 4। ওকে, আমাদের ভাগফলটা জিরো চলে আসছে, আমাদের ভাগফলটা কিন্তু জিরো চলে আসছে। আমরা এখানে এটা থামিয়ে দিলাম, আর করব না। ওকে, এখন আমরা বলেছিলাম এই যে ডান সাইডে যে ভাগশেষগুলো রেখেছি, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাব, তাই না? এটা বলেছিলাম মনে হয়। সো নিচ থেকে উপরের দিক গেলে এটাকে কিভাবে সাজানো যায় দেখেন, 4 6 3, অর্থাৎ 307 এর এই দশমিক অংশটাকে আমি যদি অক্টালে পরিণত করি, সেটা হচ্ছে 463। এখন আপনারা যদি বলতেন যে এই 3007 কে ভাইয়া প্লিজ একটু হেক্সাডেসিমেলে করে দেখান, তাহলে আমি একটু হেক্সাডেসিমেলটাও দেখাই। অনেকের হয়তো কনফিউশন থাকে, একটু দেখিয়ে দিই। এটা কিন্তু প্রশ্নের বাইরের অংশ, আপনারা একটু খেয়াল করেন। এখন 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 307 কে ভাগ করলে কি আসতেছে দেখেন, আমি একটু সাইডে আগে একটু ভাগ করি। 16 1 16 থাকে কত? 147। আপনার 16 9 হচ্ছে 144, তাহলে ভাগফল হচ্ছে 19, ভাগশেষ হচ্ছে 3। তাহলে 19 বাদ যাচ্ছে, 3 হচ্ছে আপনার ভাগশেষ, লিখে দিলাম। আবার 16 দিয়ে ভাগ করব, একবার যায়, 3 থাকে আপনার ভাগশেষ। আবার ভাগ করব, 16 দিয়ে একবারও যায় না, 1 থাকে ভাগশেষ। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা আবার এই উপর থেকে নিচে যাব, অর্থাৎ এই 307 দশমিক যে নাম্বারটা, সেটাকে যদি হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমার আসতে হচ্ছে 133। এখানে একটু ভুল হয়েছে, আপনারা কেউ কি কিউএনএ তে, সরি চ্যাটে বলেছেন কিনা আমাকে, ভুলটা কোথায় ধরতে পারছেন কেউ? আমি কিন্তু এখানে 10 দিয়েছিলাম, এই যে মুছে দিচ্ছে এখন। এটা আমি কিন্তু অক্টালে প্রকাশ করেছি, 10 কেন থাকবে? এখানে থাকবে হচ্ছে 8। তাহলে হেক্সাডেসিমালটা আমরা বুঝতে পারছি। সিমিলারলি বাইনারিতে যেতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। আশা করি এটার পরে মনে হয় না কনফিউশন থাকার কথা। ঠিক আছে, এবার আমি দশমিকের অংশটা ব্যাখ্যা করব। দশমিকের পরে আমার 0.125 আছে। এবার বলি, পূর্ণ অংশ তো আমরা 2 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ করলাম। তো দশমিকের ক্ষেত্রে কি করব? কোন দশমিক, এই পূর্ণ, সরি দশমিকের ক্ষেত্রে কোন ডেসিমাল দশমিক সংখ্যাকে আমরা যদি বাইনারি করতে চাই, অথবা অক্টাল করতে চাই, অথবা হেক্সাডেসিমাল করতে চাই,
আগের বার করেছিলাম 2 দিয়ে ভাগ, এবার করব 2 দিয়ে গুণ। অক্টালে কত হবে? 8 দিয়ে গুণ। আচ্ছা, দিয়ে গুণ কথাটা আসলে বলা যাচ্ছে না, আমি একটু ব্যাখ্যা করছি একটু পরে। আমি সংখ্যাগুলো একটু মনে রাখি যে 2 হবে, 8 হবে না 16 হবে। এখানে হবে 16 দিয়ে। আচ্ছা দেখি কিভাবে আসে। 0.125, এটাকে যদি এখন আমরা কোনো কারণে বাইনারি করতে চেতাম, 2 দিয়ে গুণ করব। দুইটা পার্ট থাকবে। 0.125 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.250। এইটা হচ্ছে পূর্ণ অংশ, এইটা হচ্ছে দশমিকের অংশ। তো 0.250 কোনো পূর্ণ অংশ নাই, তো এইটাকে আবার 2 দিয়ে গুণ করব। কত হবে? 0.50, কোনো পূর্ণ অংশ নাই। এটাকে আবার 2 দিয়ে গুণ করব, কত আসবে? 1.0, একটা পূর্ণ অংশ পাইছি 1, আর এখানে আছে 0, আর যাব না। তাহলে 0.125 কে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে কত হতো? এটাকে 001। এখন কিন্তু নিচে আসতেছি, খেয়াল রাখেন, আগে গেছিলাম উপরে, এখন নিচে আসতেছি। এটা হচ্ছে এই 0.125 এর বাইনারি অংশ। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বাইনারি করতে বলে নাই, অক্টাল করতে বলেছে, আমরা অক্টালে যাই, এরপরে আমরা আবার হেক্সাডেসিমালও করব, সব কটাই করব। ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে একটু একটা স্লাইড ইনসার্ট করি, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আমি একটা স্লাইড ইনসার্ট করলাম। আগের স্লাইডটা আবার একটু দেখি। আমরা হচ্ছে 0.125 কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম। এবার আসি আমরা আমাদের কোশ্চেনে যেটা বলেছে অক্টালটা কি আসে। অক্টাল করার জন্য আগেরবার যেহেতু বাইনারিতে আমি 2 দিয়ে গুণ করেছিলাম, অক্টালে আর 2 দিয়ে গুণ করব না। অক্টালে 0.125 কে আমি 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে এখানেও দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে দশমিক অংশ। তো 0.125 কে 8 দিয়ে গুণ করলে আসলে 1.000 আসে, অর্থাৎ আমার একটা পূর্ণ অংশ পাচ্ছি কিন্তু দশমিকের পর হয়ে যাচ্ছে আসলে 0। তাই আমি আর গুণ করব না, এখানেই শেষ। অর্থাৎ 0.125 এই দশমিক অংশটাকে যদি আমি অক্টালে পরিণত করি, সেটা আসবে শুধুমাত্র একটা 1, অর্থাৎ 0.1। এটা হচ্ছে অক্টাল। ঠিক আছে, এখন যদি হেক্সাডেসিমালে করতে চেতাম তাহলে কিন্তু এখানে একই রকম কাহিনী। 16 দিয়ে গুণ করতাম, দুইটা পার্ট থাকতো, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে দশমিক অংশ। 0.125 কে 16 দিয়ে গুণ করলে কত হয়? আমার হাতে ক্যালকুলেটর কিছু নাই, আমি একটু মোবাইলে গুণ করি, আমাকে একটু টাইম দেন আপনারা। 0.125 কে আমি 16 দিয়ে গুণ করছি, যেহেতু 8 দিয়ে গুণ করলে 1 আসে, 16 দিয়ে গুণ করলে 2 আসবে। দশমিকের পরে শূন্য অংশ, অর্থাৎ পূর্ণ অংশ থাকছে 2। তাহলে 0.125 কে দশমিক সংখ্যা থেকে যদি হেক্সাডেসিমালে পরিণত করি তাহলে আসবে 0.2। আপনারা কি আমার এই অংশটা বুঝতে পেরেছেন? প্লিজ একটু চ্যাট বক্সে সবাই বলুন। এই ট্রান্সফরমেশন গুলো কি একটু ক্লিয়ার হয়েছে, নাকি আমি আপনাদেরকে আবার রিপিট করব? আচ্ছা, আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন, আশা করি। যারা হয়তো একটু সমস্যা থাকবে একটু দেখে নিবেন বই থেকে। সো আমরা এই যে দশমিক সংখ্যা থেকে অক্টাল মানটা সেটা পুরোপুরি কিভাবে পাচ্ছি দেখেন। 307.125 আমাদের যে মেইন কোশ্চেনটা ছিল, সেটাকে আমরা অক্টালে রূপান্তর করার সময় পূর্ণ অংশের জন্য পেয়েছিলাম 463। এই যে এই অংশটা, এটাকে লিখি এখানে 463। আর দশমিকের জন্য পেয়েছিলাম 0.125 থেকে এই যে 0.1, পয়েন্টের পরে ওটা বসাই দিই। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 463.1, ব্র্যাকেট দিয়ে সাফিক্স হিসেবে 8 দিব। আমরা একটু অ্যান্সারটা মিলাই। 463.8.1 এটা প্রথম অপশনে ছিল, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে প্রথমটা। আর বাইনারি যোগ বিয়োগ সম্বন্ধে যদি কারো একটু সমস্যা থাকে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে একটু সাইডে বুঝিয়ে দিই। যেহেতু একজন কোশ্চেন করেছিলেন শুরুতে, আমি দুইটা বাইনারি সংখ্যা নিচ্ছি, সাপোজ 10111011। ঠিক আছে, আরেকটা নিলাম হচ্ছে সাপোজ 0101101001। ওকে, আমরা এই দুটোকে যোগ করব। ঠিক আছে, এরপরে বিয়োগও করব। যোগ করার ক্ষেত্রে আমি কয়েকটি নিয়ম বলেছিলাম আপনাদেরকে। যোগের ক্ষেত্রে এই যে নিচের দিকে লিখছি, একটু খেয়াল করেন। 1+1 হচ্ছে 1, 1+1 হচ্ছে 1, 1+0 হচ্ছে 1, 0+1 হচ্ছে 1, এবং 0+0 হচ্ছে 0। এখন কথা হচ্ছে 1+1 = 1 হইলো কেমনে ভাই? এখানে তো কিছু কাহিনী আছে, আপনি তো আগের দিন বলেছিলেন। ঠিক আছে, বলি। 1+1 বলতে আমরা রেজাল্টটাকে আসলে 1+1 মানে হচ্ছে 10 হয়।
আমরা বসাবো রেজাল্টটা 0, কিন্তু হাতে ধরে রাখবো 1। এই একটাকে পরের যে সংখ্যাটা থাকবে ডিজিট তার সাথে অ্যাড করে দিব। যেহেতু হাতে ছিল অ্যাড করা হয় নাই, তাই অ্যাড করে দিব। কিভাবে দেখাচ্ছি দেখেন, এই যে শুরুতেই কিন্তু 1+1 আছে, খেয়াল করেন। 1+1 আসলে আসতে হচ্ছে 10, সেটা না করে আমি বসাবো হচ্ছে 0। আমার হাতে কিন্তু 1 রেখে দিয়েছি, এই যে 1 আছে, পাশে থাকুক। পরের ডিজিটটা যোগ করি, 1+0 কত হবে? হতো কিন্তু আসলে 1, কিন্তু আমার হাতে যে 1 আছে সে বলবে আমাকে কোথায় রেখে দিচ্ছ, আমাকে তো যোগ করার কথা, কেন যোগ করছো না? ঠিক আছে, আমি তাহলে 1 কে নিয়ে আসি, এই 1 এর সাথে যোগ করে দেই, আবারও 0 চলে আসবে, আবারও হাতে সেই 1 থেকে যাবে, যা আগের মতোই, ঠিক আছে থাকুক। পরের ডিজিটটা দেখি, 0+0, আসলে সুন্দর করে 0 বসায় দেওয়ার কথা, কিন্তু এই 1 তখন আমাকে নক দিবে, বলবে আমাকে অ্যাড করো। ওকে, 0 এর সাথে 1 অ্যাড করে দিলাম, 1। পরেরটাও সেম, 1+1 0, হাতে 1 থাকবে, 1+1+1 তখন হয়ে যাবে। দেখেন, 3টা 1 হলে কি হবে? 3টা 1 হলে অ্যান্সার হবে 1, হাতে থাকবে 1, ঠিক আছে? আমরা বসাবো 1, হাতে থাকবে 1। সো পরের 1টা এদের সাথে অ্যাড করে দিলাম, এই 1 আর 0 এর সাথে, আবার 0 থাকবে, 1 1 আর 1 যোগ করলে আবারও 0 থাকবে, হাতে 1 1 আর 1 যোগ করলে 1 0। দিস উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আপনারা একটু মিলিয়ে নিন আমার কোথাও ভুল হলো কিনা। আর বিয়োগের ক্ষেত্রে একটু সংক্ষেপে তাড়াতাড়ি বলি, যেহেতু এখন আমাদের অনেক কিছু প্রশ্ন বাকি আছে, এটা আউট অফ কোশ্চেন, এই জন্য বলছি। বিয়োগের ক্ষেত্রে হচ্ছে 1 - 0 1, 0 - 0 0, আর 1 - 1 0। আর যদি 0 থেকে 1 বিয়োগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্টটা হবে আসলে 0, ঠিক আছে, কিন্তু হাতে থাকবে হচ্ছে 1 আগের মতো। তাহলে আগের মতো যেরকম যোগের ক্ষেত্রে 1টাকে আমরা অ্যাড করেছিলাম, এখন কি আর অ্যাড করব না, পরের ডিজিট থেকে এটাকে তখন আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, একটা ছোট উদাহরণ দেই, 1 0 0 1 1, আর এখানে মনে করেন 0 1 1 0 0। ওকে, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এই যে দেখেন সেই স্পেশাল টার্মটা চলে এসেছে। 0 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে? 0 থেকে 1 বিয়োগ করলে আসলে 0ই থাকবে, কিন্তু হাতে 1 থাকবে, ঠিক আছে, একটা থাকুক। আবার 0 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার 0, হাতে থাকবে 1, ওই 1 থেকে একটা বিয়োগ করে দিব, সো এখানে আসবে 0। আর 1 থেকে 0 বিয়োগ করলে আসবে 1। ঠিক আছে, আমি আর ডিটেলস বলছি না, আমাদের টাইম শর্ট, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন। এই যোগ বিয়োগটা প্লিজ একটু আপনারা তারপরেও আইসিটি যে মুজিবুর রহমান স্যারের বইটা আছে ইন্টারমিডিয়েটের ক্লাস 11 12 এর, ওইটার চ্যাপ্টার 3 থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে। আমরা তাহলে এইখানে স্লাইডটা শেষ করছি, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওএসআই এর ষষ্ঠ স্তর কোনটি? ওএসআই মডেলটা আসলে আপনাদেরকে বলেছিলাম ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। ওএসআই যে লেয়ার আছে তার 7টি লেয়ার ছিল, ঠিক আছে, এর মধ্যে ষষ্ঠ লেয়ার কোনটি? ষষ্ঠ লেয়ার আসলে মুখস্থ রাখতে হবে, প্রেজেন্টেশন লেয়ার। এর যে চার্টটা আছে এটা আপনারা বই থেকে দেখে নিবেন, এটা আমি আর ডিটেলস কিছু বলছি না। পরের কোশ্চেনে চলে যাই, রিপিটার ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? আচ্ছা, ভালো কথা, এখানে একটু কিছু বিষয় জানার আছে। রিপিটারটা আসলে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে আপনার ওএসআই মডেলের একদম শুরুর লেয়ার, ফার্স্ট লেয়ার হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে, প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এবং ফিজিক্যাল লেয়ারে হচ্ছে আপনার হাব, তারপর হচ্ছে এই যে রিপিটার, এরা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করছে, ঠিক আছে। আর এখানে ডেটা লিঙ্ক লেয়ারে কারা কারা কাজ করে এগুলো একটু লিখে দিচ্ছি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আসে। সুইচ, ব্রিজ, এগুলো হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করছে। আর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, যেহেতু নেটওয়ার্কের কথা বলেছে, আমরা যে নেট ইউজ করি, রাউটার, তারপর হচ্ছে গেটওয়ে, দুইটা নেটওয়ার্ককে কানেক্টেড করার জন্য গেটওয়ে ব্যবহৃত হয়, আমরা জানি, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে আপনার কাজ করে থাকে। আর সেশনাল লেয়ারে আসলে বিভিন্ন সকেটস, ভেরিয়াস এপিআই এগুলো কাজ করে। পরে প্রশ্নে চলে আসি, এনআইসি। এনআইসি অথবা ল্যান্ড কার্ড, ল্যান্ড কার্ড বলে, প্রত্যেকের পিসিতে একটা ল্যান্ড কার্ড আছে, ল্যান্ড কার্ড ছাড়া আসলে কোনো বাইরে থেকে ল্যান্ড কার্ড বা অথবা আপনারা যে ইথারনেট এগুলো কানেক্ট করতে পারবেন না ল্যান্ড কার্ড ছাড়া। তো এনআইসি এর ফুল ফর্মটা মাঝে মধ্যে আসে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয় এটাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়। তো এই যে একটা ইউনিক কোড আছে এটার, সেটা কত বিটের কোড? ঠিক আছে, এটা আসলে মুখস্থ একটা জিনিস, 48 বিটের কোড। আর এই যে কোডটা, এটাকে আসলে ম্যাক অ্যাড্রেস বলা হয়। ম্যাক অ্যাড্রেসের নাম হয়তো অনেকেই শুনছি, ম্যাকটা আমি একটু ফুল ফর্ম আপনাদেরকে লিখে দিচ্ছি, মিডিয়া অ্যাক্সেস
কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এটাই হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে 48 বিটের। পরের প্রশ্ন, কোন ক্লাউড বিনামূল্যে সরবরাহ করা হয়? মনে করেন হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার আমরা কেউ জানি না, কিন্তু এখান থেকে দেখলেও কিন্তু বোঝা যায় যে কোনটা বিনামূল্যে সরবরাহ করা হয়। এই যে প্রাইভেট জিনিস, প্রাইভেট প্রপার্টি, এটা আমি আপনি গিয়ে হাত দিতে পারবো না, ঠিক আছে? আর পাবলিক জিনিস কিন্তু সবার জন্য। সো এটা কিন্তু কিছু না বুঝেও লিখে দেওয়া যায় যেটা হচ্ছে পাবলিক ক্লাউড। আচ্ছা, এবার একটু বলি, পাবলিক অ্যাপ্লিকেশন স্টোরেজ বা ওপেন সোর্স যে প্ল্যাটফর্ম গুলা, সেগুলো সকলের জন্য উন্মুক্ত। এই সেবাগুলো আসলে বিনামূল্যে সরবরাহ করা হয়। যেমন হচ্ছে ধরেন Amazon.com, যেটা পাবলিক প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে Google.com, কোনো কিছু সার্চ করতে গেলে কিন্তু আসলে আমাদেরকে কোনো পে করতে হচ্ছে না, আমরা জাস্ট নেট কানেক্টটা করবো আর ব্রাউজারে ঢুকবো, Google.com এ কোনো কিছু সার্চ করব। ঠিক আছে। পরের কোশ্চেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? আচ্ছা, আমি কিন্তু কিছু স্লাইড আগে আপনাদেরকে এই কোন নিচের কোনটি কোন প্রজন্মের চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা কোশ্চেনের অ্যান্সার করেছিলাম। তখন কিন্তু আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথাটা বলেছি, এটা হচ্ছে পঞ্চম জেনারেশনের কম্পিউটারের একটি বৈশিষ্ট্য। ঠিক আছে। এবং এই কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্য আমি বলি, খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোপ্রসেসর থাকবে, এখানে খুবই হাই স্পিড মাইক্রোপ্রসেসর। আর এরপরে আপনার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং তো আছেই, এছাড়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থাকবে, ডাটা স্টোরেজ এবং সহযোগী যন্ত্রের ব্যাপক সম্প্রসারণ, এবং ইনপুট আউটপুট যে সিস্টেম সেটার একটা ডেভেলপমেন্ট এখানে আসলে হবে। পরের কোশ্চেন, জনগণনায় কোনটি ব্যবহৃত হয়? ওএমআর, ওসিআর, এমআইসিআর, পাঁচ কার্ড, চারটি অপশন আছে। ওএমআরটা হচ্ছে আপনার অপটিক্যাল মার্ক রিডার, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এমআইসিআর যুক্ত চেক ব্যাংকে ব্যবহৃত হয়। আর পাঁচ কার্ড, পাঁচ কার্ডটা আসলে হচ্ছে এই যে আপনার কোনো প্রাইভেট ফার্ম বা কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি যখন এন্ট্রি করেন, অনেকে পাঁচ করে একটা কার্ড থাকে সাথে, পাঁচ করে এন্ট্রি করতে হয়, এটা হচ্ছে আপনার আইডেন্টিটিটা আসলে অ্যাপ্রুভ করে। ঠিক আছে। তো জনগণনায় আসলে হচ্ছে ওএমআরটি ব্যবহৃত হয়, এটা একটু মুখস্থ করতে হবে, জনগণনায় ওএমআর ব্যবহৃত হয়। ড্রাইভ অ্যাক্সেস টাইম একটা টার্ম আছে, আমরা যখন কম্পিউটারটা ওপেন করি বা কম্পিউটারে কোনো কাজ করি, ড্রাইভ অ্যাক্সেস টাইম বলে একটা টার্ম আছে, ড্রাইভ অ্যাক্সেস টাইম। ড্রাইভ অ্যাক্সেস টাইমটা সাধারণত হচ্ছে মিলি সেকেন্ডে হয়, 1 মিলি সেকেন্ড হচ্ছে আপনার 10⁻³ সেকেন্ড। তো ড্রাইভ অ্যাক্সেস টাইমটা আসলে মিলি সেকেন্ড, অপশনে মিলি সেকেন্ড আছে। ন্যানো সেকেন্ড ইউজ হয়, মাইক্রো সেকেন্ড ইউজ হয়, বাট সেগুলো অন্য ক্ষেত্রে। ড্রাইভ অ্যাক্সেস টাইমটা হচ্ছে আপনার মিলি সেকেন্ডের জন্য। পরের কোশ্চেন, 2 থেকে -3 বিয়োগ করলে উল্লিখিত কোন এনকোডিং ফরম্যাট বহুল প্রচলিত? এখানে আসলে এত কথা বলার কিছু নাই, সোজা বাংলায় কোশ্চেনটা এভাবে বলা যায়, 2 থেকে -3 বিয়োগ করলে যে দশমিক সংখ্যাটা আসে সেটার বাইনারি সংখ্যা কোনটা। ঠিক আছে, এখানে কিন্তু আলটিমেটলি সেটাই চাওয়া হয়েছে। সো 2 থেকে আমি -3 বিয়োগ করছি, পাবো কিন্তু আলটিমেটলি 5। তো 5 কে বাইনারি করব, 5 এর বাইনারি হচ্ছে আপনার 0101। ঠিক আছে। তো এখানে দেখি অপশনটা আছে কিনা, 0101, হ্যাঁ 0101 একটা অপশন আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার অ্যান্সার। পরের প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এক্স ডট এক্স ইকুয়াল টু কত? যে কোনো কিছুর দুইটা গুণ করলে কিন্তু আসলে সেটার স্কয়ার হয়, আমরা জানি নর্মাল প্রসেসে এ গুণ এ গুণ করলে এ স্কয়ার। বাট আমি বুলিয়ান যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম বুলিয়ানের ক্ষেত্রে আসলে এগুলো মানা যাবে না, জর্জ বুল যা যা বলে গেছেন সেটাকেই শিক্ষার্থী হিসেবে মুখস্থ করতে হবে। জর্জ বুল বলেছিলেন এক্স ডট এক্স বা এ ডট এ বা বি ডট বি যাই হোক না কেন, সেটার অ্যান্সার হবে জাস্ট একটা সিঙ্গেল ডিজিট, অর্থাৎ এক্স ডট এক্স হলে হবে এক্স, এ ডট এ হলে হবে এ, বি ডট বি হলে হবে বি। সো এটার অ্যান্সার হচ্ছে এক্স। ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রার আরো কিছু জিনিস আছে, ধর x+1 করলে কিন্তু 1 হবে, x+x করলে কিন্তু 2x হবে না, অনলি x হবে। ঠিক আছে। আবার এক্স ডট এক্স গুণ করলে তো এক্স আছেই, তার সাথে আবার এক্স প্লাস এক্স বার বা এক্স কমপ্লিমেন্ট যেটাকে বলে, সেটা করলে কিন্তু 1 হবে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। পরের প্রশ্ন, ফিফো, FIFO এটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটার পূর্ণ মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আপনি কোনো জায়গায় মনে করেন ঢুকছেন, দুইটা গেটই খোলা, মনে করেন একটা জায়গায় রাস্তা একটা, আপনি এখান দিয়ে ঢুকলেন, ঢুকে আপনি এখান দিয়ে বের হয়ে গেলেন, পরের জন আসলো, আপনি এক নাম্বার ব্যক্তি, এক নাম্বার ব্যক্তি বের হয়ে গেল, পরের জন আসলো, তারপরে সে বের হয়ে গেল। সো এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এটার পূর্ণ মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর একটু আগে স্ট্যাক নিয়ে একটা কথা বলেছিলাম, স্ট্যাকে কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট না, কারণ স্ট্যাকের হচ্ছে একটা সাইড ওপেন থাকে আর নিচের সাইডটা থেকে ক্লোজ, অর্থাৎ আপনি যখন নিচে 1 কে রাখবেন তার উপর 2, তার উপর 3, তার উপর 4, তার উপর 5, অর্থাৎ স্ট্যাকের ক্ষেত্রে কিন্তু FILO, ফার্স্ট ইন লাস্ট আউট। ওকে,
আপনি ফার্স্ট ইন করছেন কিন্তু সবার শেষে বের হবেন, কারণ স্ট্যাকে হচ্ছে এই সাইড দিয়ে যেহেতু বের হওয়ার অপশন নাই, আপনাকে লাস্টে যখন বের করা হবে তখন 5 কিন্তু আগে বের হবে, এরপর 4, এরপর 3, এরপর 2, এরপর 1, অর্থাৎ আপনি সবার আগে ঢুকলেও বের হচ্ছেন সবার লাস্টে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফ্ল্যাশ মেমোরির ক্ষেত্রে কোনটি সঠিক? ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি আসলে হচ্ছে নন ভোলাটাইল, এটা একটা মুখস্থ জিনিস, ডিটেলসে যাব না। আরেকটি জিনিস হচ্ছে নন ভোলাটাইল, সেটা হচ্ছে রম। রম হচ্ছে আপনার নন ভোলাটাইল। আর র্যামের ক্ষেত্রে কি? র্যাম কিন্তু হচ্ছে ভোলাটাইল। ওকে, কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? একটু আগে পাবলিক প্রাইভেট নিয়ে কথা বললাম। তো ওপেন সোর্স অর্থাৎ আপনি এই সফটওয়্যারটি বা এই অ্যাপটি যে কোনো স্টোরেজ থেকে নামিয়ে ব্যবহার করতে পারতেছেন, এরকম কোন অপারেটিং সিস্টেম কোনটি? সেটা হচ্ছে আসলে হাইকু। ঠিক আছে, ম্যাক যে অপারেটিং সিস্টেম বা ইউনিক্স বা সোলারিস, এগুলো কোনোটাই ওপেন সোর্স না, এগুলো ক্লোজ সোর্স। এবং এই ক্লোজ সোর্স হওয়ার কারণে এটা আপনি আসলে একটা প্রোটেকশন কি বা অ্যাক্টিভেশন বা ভ্যালিডেশন কি দিয়ে আসলে এটা আপনাকে কিনতে হয় এবং তারপর এটা আসলে ইউজ করতে হয়। আমরা যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ এক্সপি ভিস্তা, এগুলো তো আগে ছিল, এখন উইন্ডোজ 7, 8 বা 10 যেটাই ব্যবহার করি না কেন, সবগুলোই কিন্তু আসলে ক্লোজ সোর্স। ঠিক আছে, এই কারণে আমরা যদি ভালো আসল অ্যাক্টিভেশন কি ইউজ না করি, ট্রায়াল বা পাইরেসি করা যেগুলো ইউজ করি, সেগুলো ইউজ করার কিছুদিন পর কিন্তু দেখবেন আপনার বাসার কম্পিউটার নিচের এই যে এই অংশটায় ইওর উইন্ডোজ ইজ নট জেনুইন বা এরকম কিছু লেখা টাকা থাকে। ঠিক আছে, বা অ্যাক্টিভেশন ফেইলড। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ক্লোজ সোর্স, আর হাইকু হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যে কেউ ব্যবহার করতে পারে। পরের কোশ্চেনে চলে আসি আমরা। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক কোড বাইনারি কোডে সরি আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? আলফা নিউমেরিক ক্যারেক্টার একে বাইনারিতে পরিণত করছে। আমরা আগেই বলেছিলাম যে কম্পিউটার কিন্তু আসলে বাইনারি ছাড়া কিছু বুঝে না, কম্পিউটার অনলি বাইনারি 0 আর 1 বুঝবে, এছাড়া সে কিছু বুঝবে না। সো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা আলফা নিউমেরিক কোড, মনে করেন 1 2 3 4 এই যে ডিজিট গুলো আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, এগুলো আমরা কম্পিউটারে ব্যবহার করলেও ওটা কিন্তু আপনার অনলি 0 আর 1 এ পরিণত হয়। ঠিক আছে, দেন কম্পিউটার হচ্ছে ওটাকে বুঝে তারপর আমাদের কমেন্টটা গ্রহণ করে এবং সেই অনুযায়ী প্রোগ্রাম এক্সিকিউট করে। সো এই যে বাইনারি কোডে যে রূপান্তরটা হলো, এটা আসলে এনকোডিং বলা হয়, এটাকে এনকোডিং বলা হয়। অর্থাৎ এনকোডিং এর মাধ্যমে আমরা আলফা নিউমেরিক কোড দিলাম, সেখান থেকে এনকোডিং হয়ে বাইনারি হলো। তো বাইনারি হওয়ার পরে কম্পিউটারে গেল, কম্পিউটার কি করবে? এটা এক্সিকিউট করে টোরে পরে আবার ডিকোডিং এর মাধ্যমে আমাদের আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখাবে। তাহলে ডিকোডিংটা কি হচ্ছে? বাইনারি কোডকে আমরা যখন আর পরবর্তী আলফা নিউমেরিক করছি সেটা হচ্ছে ডিকোডিং। আর এনকোডিংটা কোনটা? আলফা নিউমেরিক কোডকে আমরা যখন বাইনারি কোডে রূপান্তর করছি, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে এনকোডিং করে থাকে। পরের কোশ্চেনে চলে আসি, কোনটি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড? ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আমি আগের দিন বলেছিলাম, আমি আবারও লিখে দেই, লিখে দিলে এটা একটু বেশি মনে থাকবে। ডেটা ট্রান্সমিশন আসলে তিনটা ভাগে হচ্ছে, একটা হচ্ছে সিমপ্লেক্স ডেটা মোড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা, সিমপ্লেক্স হচ্ছে এটা একমাত্র শুধুমাত্র একদিকে চলতে পারে, যে কোনো একদিকে, যে কোনো একদিকে চলবে। এবং এটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আপনার টিভি, রেডিও। অর্থাৎ টিভিতে আমরা ছবি দেখছি, আমি কিছু করতে পারতেছি না, আমার কাজ খালি শোনা বা দেখা, অর্থাৎ ওই সাইড থেকে আমার দিকে ডেটা ফ্লো হচ্ছে। রেডিওতেও সেম, ইথার তরঙ্গের মাধ্যমে আপনার কাছে চলে আসছে, আপনি সেটাই শুনছেন, কিছু করার নাই। আর হাফ ডুপ্লেক্স যেটা, সেটা হচ্ছে মনে করেন ওই সাইড থেকে কিছু আসবে, আপনি একটু পজ দিয়ে সেটাকে আবার পাঠাতে পারবেন। এই যে আপনার ওয়াকি টকি, ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশরা যেটা ইউজ করে, তারা কি করছে খেয়াল করে দেখবেন যে আপনার কিছুক্ষণ কথা বলে ওভার বলে থেমে যায়, দেন ওই সাইড থেকে সে রিসিভার যে রিসিভ করে সে শুনে, সে একটা কথা বলে, সে এবার আবার শুনে। অর্থাৎ আপনার ডেটা ট্রান্সমিশন কিন্তু একই সাথে হচ্ছে না, একজন বলবে আরেকজন শুনবে, এরপর আবার আরেকজন বলবে। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। যেহেতু হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কোডটা, এই যে ওয়াকি টকি বলে ফেলেছি, অ্যান্সার হবে ওয়াকি টকি। আর টেলিফোন যেটা আছে, টেলিফোনটা হচ্ছে আপনার ডুপ্লেক্স। এখানে হচ্ছে আপনার একই সাথে আপনার দুজন কথা বলতেছি। ঠিক আছে, এই যে মোবাইলে যখন কথা বলি, আমিও বলছি, অপর প্রান্ত থেকে যে শুনছে সেও কিন্তু আমার সাথে কথা বলছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স বা ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড যেটা। আশা করি সমস্যা হবে না, পরের কোশ্চেনে চলে যাই। ওএসআই মডেলের কোন লেয়ারকে এন্ড টু এন্ড লেয়ার বলা হয়? ওএসআই নিয়ে অনেক কোশ্চেন আসছে দেখছি। ওএসআই মডেলের এন্ড টু এন্ড লেয়ার বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারকে। এটা একটা মুখস্থ করা জিনিস, খুব বেশি কিছু ডিটেলস এখানে আসলে বলার নাই। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে আসি।
একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। যারা আমাদের এই অনলাইন ক্লাসটি করেছিলেন গত শনিবারে, রবিবারে, কম্পিউটারের উপরে, তারা হয়তো জানেন যে একটা পোল কোশ্চেন লঞ্চ করা হয়েছিল যে গুগলের আইপি অ্যাড্রেস কোনটি। সেখানে আসলে এই অ্যান্সারটি দেওয়া ছিল। আজকের কোশ্চেনে আমরা একটু ঘুরিয়ে দিয়েছি যে এই আইপি অ্যাড্রেসটি কোনটির। এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস, এবং আমি ওই দিন দু একটা আইপি অ্যাড্রেস হয়তো লিখে দিয়েছিলাম, ফেসবুকে দিয়েছিলাম। আজকেও কয়েকটা আইপি অ্যাড্রেস লিখে দিচ্ছি। ইয়াহুর আইপি অ্যাড্রেস হচ্ছে 68.142.266.48। হটমেইলের আইপি অ্যাড্রেসটাও লিখে দিচ্ছি, এটা জেনে রাখেন আপনারা, জানতে তো কোনো সমস্যা নাই। কারণ শিখলে কোথায় কখন কাজে লাগবে আসলে আমরা নিজেরাও জানি না। আর গুগলেরটা তো দেওয়াই আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবেন। আসতেও পারে নাও আসতে পারে, দেখে রাখতে তো সমস্যা নেই। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ফুল ফর্ম আমরা মনে হয় সবাই জানি, আগের দিনও বলেছিলাম। এর লেয়ার কয়টি? ভালো কথা, এটার সাথে কিন্তু ওএসআই মডেলের লেয়ারটাকে মিলাবেন না। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এর লেয়ার হচ্ছে 7টি। আর টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর ইন্টারনেট প্রোটোকল, এর লেয়ার হচ্ছে 5টি। খুবই ভালোভাবে খেয়াল করবেন, দুইটা কোনোভাবেই মিলাবেন না। এটা লেয়ার হচ্ছে 5টি। ঠিক আছে, এর লেয়ার যেগুলো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। আর লিখে দিলাম না, এটা যে কোনো বইতেই পাবেন। পরের প্রশ্নে চলে আসি। কোন প্রজন্মের মোবাইলে প্রথম জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়? জিএসএম এবং সিডিএমএ এই নিয়ে আগের দিন অনেক কথা বলেছি আপনাদের সাথে। জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এবং ফার্স্ট যখন 2G মোবাইল আমাদের চালু হলো ওয়ার্ল্ড ওয়াইড, তখনই হচ্ছে জিএসএম স্ট্যান্ডার্ডটা আসলে চালু হয়। 1G তে জিএসএম ছিল না। আর সিডিএমএ নিয়ে আগের দিন বেশ কিছু কথা বলেছিলাম, আজকেও বলি। সিডিএম শুধুমাত্র সিডি সেল ইউজ করতো, এবং এটার আপনার রেডিয়েশন অনেক কম, পরিবেশ বান্ধব। এবং এই যে সিডিএমএ যে মোবাইলে ব্যবহার করা হয়, সেই মোবাইলকে গ্রিন মোবাইল বলা হতো। ঠিক আছে, সো কখনো কখনো যদি কোশ্চেন আসে যে গ্রিন মোবাইল প্রযুক্তি কোনটি, সেটা হচ্ছে সিডিএমএ বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, আমরা পরের স্লাইডে চলে আসি। অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার কোনটি? অ্যাপেলের মোটামুটি অনেক কিছুই আমরা ইউজ করি, আইফোন, তারপর হচ্ছে ট্যাবলেট কম্পিউটার যেগুলো পিসি আছে, ম্যাক, সবগুলো ইউজ করি। আপনারা সবাই জানেন ম্যাক হচ্ছে অ্যাপেলের সব থেকে ভালো একটা অপারেটিং সিস্টেম, ওএস। আর আইপ্যাডটা হচ্ছে একটা মিডিয়া প্লেয়ার, আইপ্যাডটা হচ্ছে একটা মিডিয়া প্লেয়ার। আর আপনার এই যে আইপড যেটা আছে, আহ, সেটা হচ্ছে আপনার যে গান টান শোনার জন্য আমরা আগে ইউজ করতাম। 2008-9 দিকে আমার একটা আইপড ছিল, আইপডে কিন্তু আমরা গান টান শুনতাম। ঠিক আছে, ছোট একটা পেন ড্রাইভের মতো দেখতে, মোবাইল থেকে কম্পিউটার থেকে গান লোড করা যেত। আর সাফারি হচ্ছে একটা ব্রাউজার, ওয়েব ব্রাউজার। সো অ্যাপেলের ট্যাবলেট কম্পিউটার কোনটি? সেটা হচ্ছে আইপ্যাড। কারণ ম্যাক হচ্ছে অপারেটিং সিস্টেম, আইপড হচ্ছে একটা গান শোনার জায়গা, আর ব্রাউজার হচ্ছে একটা, সাফারি হচ্ছে একটা ব্রাউজার। সো ট্যাবলেট কম্পিউটার হচ্ছে আইপ্যাড। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি সঠিক সাইকেল? এখানে একটা সাইকেল দেওয়া আছে, আসলে ও আই পি এস পি আই ও এস, এগুলো নিয়ে আসলে একটু কনফিউজিং। সো আসলে সাইকেল গুলো যদি সবগুলো আমি একটু ভেঙে লিখি, যেমন আই দিয়ে বোঝানো হচ্ছে ইনপুট, পি দিয়ে বোঝানো হচ্ছে প্রসেসিং, ও দিয়ে বোঝানো হচ্ছে আউটপুট, এবং এস দিয়ে বোঝানো হচ্ছে স্টোরেজ। যদি এভাবে ভেঙে বলি তাহলে কিন্তু দেখেন একটু সাজানো যায়। যেমন আউটপুট কখনোই আপনি আগে পাবেন না, প্রসেসিং কখনো আগে আসবে না, কারণ ইনপুট যদি না হয় প্রসেসিং কোত্থেকে আসবে? ঠিক আছে, সো একমাত্র ডি অপশন যেটি আছে সেটাই কারেক্ট। ইনপুট, প্রসেসিং, আউটপুট, দেন হচ্ছে স্টোরেজ। ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে আসি। নিচের কোনটি অ্যাপেলের পরিষেবা নয়? অ্যাপেলের পরিষেবা নয়, অ্যাপেল স্টোর তো কখনোই অ্যাপেলের পরিষেবা নয়, এই প্রশ্ন আসবে না। কারণ অ্যাপেল লেখাই আছে আইওএস অ্যাপ স্টোর, সেটাও ম্যাক আইওএস, এটাও অ্যাপেলের। ম্যাক অ্যাপ স্টোর, সেটাও অ্যাপেলের। সো একমাত্র আই ট্রু ফটো স্টোর, সেটা হচ্ছে অ্যাপেলের পরিষেবা নয়। ঠিক আছে, ওকে। জিনিক্স অপারেটিং সিস্টেমটি তৈরি করে কোন কোম্পানি? জিনিক্স এর একটা মুখস্থ কোশ্চেন, এখানে বেশি কিছু ব্যাখ্যা করার নেই। মাইক্রোসফট হচ্ছে জিনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করে, আর ম্যাক অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে অ্যাপেল। ওকে, পরের কোশ্চেন। কোনটি অফলাইন ডিভাইস? আচ্ছা, কোনটি অফলাইন ডিভাইস সেটি যাওয়ার আগে আসলে অফলাইন ডিভাইসটা কি সেটা সম্বন্ধে একটু আইডিয়া নেওয়া দরকার। আপনার কম্পিউটার বা যেটা আপনার কোনো ডিভাইসের যে অংশটা আপনার সিপিইউর সাথে কানেক্টেড না,
সোজা কথা কম্পিউটারের কথাই বলি, কম্পিউটারের যে অংশটা সিপিইউর সাথে নট কানেক্টেড সেটা হচ্ছে আপনার অফলাইন ডিভাইস, বাকিগুলো হচ্ছে অনলাইন ডিভাইস। এখন দেখি মিলাই তো কোনটা কোনটা অফলাইন কোনটা কোনটা অনলাইন। কিবোর্ড, কিবোর্ড অবশ্যই সিপিইউর সাথে কানেক্টেড, ইন্টারফেস হচ্ছে সিরিয়াল ইন্টারফেস, আমরা কিবোর্ডটা সিপিইউর সাথে লাগাই। মাদারবোর্ড অফকোর্স একটা সিপিইউর অংশ, মনিটরটা সিপিইউর সাথে ইন্টারফেস হওয়া থাকে। একমাত্র প্রিন্টার যেটা সেটা আসলে অফলাইন ডিভাইস, কারণ প্রিন্টারটা কম্পিউটার চলাকালীন অবস্থাতে কিন্তু আমরা বন্ধ করে রাখতে পারি, ঠিক আছে? কিন্তু কিবোর্ড, মাদারবোর্ড, মনিটর এগুলো আসলে মানে ওরকম ডিসকানেক্টেড করার অপশন আমাদের হাতে নাই। সো অফলাইন ডিভাইস হচ্ছে প্রিন্টার। পরের কোশ্চেন, কোনটি প্যারালাল ইন্টারফেস ডিভাইস? একটু আগে আমি সিরিয়াল ইন্টারফেসের কথা বলেছিলাম আপনাকে, এই যে কিবোর্ডের কথা বলেছিলাম, সিরিয়াল ইন্টারফেস। আসলে ইন্টারফেসের দুই রকম ভাগ আছে, প্যারালাল এবং সিরিয়াল। এখানে কিবোর্ড, তারপর হচ্ছে মডেম, তারপর হচ্ছে মাউস, এগুলো হচ্ছে সবগুলাই সিরিয়াল ইন্টারফেসের উদাহরণ। সিরিয়াল ইন্টারফেসিং এর উদাহরণ হচ্ছে আপনার এগুলা, মডেম, কিবোর্ড এবং মাউস। একমাত্র প্রিন্টার সেটা হচ্ছে প্যারালাল ইন্টারফেস, ঠিক আছে? তাহলে একই মানে একটা স্লাইডে আসলে দুইটা কোশ্চেনের অ্যান্সারই প্রিন্টার। আমরা পরের স্লাইডে চলে আসি। একই সাথে উভয় দিক থেকে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? আমি আর কিছু বলবো না ভাই বোনরা, আপনারা একটা অ্যান্সারটা দেখে নেন। অবশ্যই ফুল ডুপ্লেক্স, একটু আগেই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি আশা করি। একটি নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব বা সুইচ ব্যবহার করা হয়? নেটওয়ার্ক টপোলজি আমরা অনেকগুলো পড়েছিলাম, ধরুন স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, তাই না? অনেকগুলো টপোলজি পড়েছিলাম। বাস টপোলজি কেমন ছিল? একটা ডেটা বাস চলে যাবে, তার সাথে আপনারা বিভিন্ন কম্পিউটার কানেক্ট হবেন, তাই না? কোনো কারণে কোনো কম্পিউটার কানেক্ট হতে না পারলেও অন্য কম্পিউটারের কোনো সমস্যা নাই, এটা হচ্ছে বাস টপোলজি। আর রিং টপোলজিটা কেমন ছিল? ওই যে হাত ধরে গোল হয়ে দাঁড়ানোর উদাহরণ দিয়েছিলাম, সবাই হাত ধরে গোল হয়ে দাঁড়াবেন, ঠিক আছে? এটা হচ্ছে রিং টপোলজি। এই একজনের ডাটা আর একজনকে দিতে গেলে এই কারো মাধ্যম হয়ে যেতে হবে, অর্থাৎ এটা একটা বড় সমস্যা। এটা ছিল রিং টপোলজি। দেখেন দুইটার একসাথে কিন্তু কোনো হাব বা সুইচ ব্যবহৃত হচ্ছে না। এবার আসি স্টার টপোলজি। স্টার টপোলজিতে কেমন ছিল? একটা সেন্ট্রাল সার্ভার থাকে, তার সাথে হচ্ছে আপনার বিভিন্ন কম্পিউটার কানেক্ট থাকবে, তাই না? তো সেন্ট্রাল যে সার্ভারটা থাকবে সেটাই কিন্তু হচ্ছে আপনার হাব হিসেবে কাজ করবে। হাবের যে ব্যবহার সেটা হচ্ছে, নেটওয়ার্ক টপোলজিতে হাব হচ্ছে সুইচ হিসেবে ব্যবহৃত হয় বা সেন্ট্রাল কানেক্টিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ স্টার টপোলজিতে আপনার হাব বা সুইচ ব্যবহৃত হচ্ছে। বাস, রিং বা মেসেরটা দেখালাম না, সেটাকে কোনোটাতেই আসলে হাব বা সুইচ ব্যবহৃত হয় না, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? অর্থাৎ অ্যানালগ থেকে আসলে ডিজিটালে রূপান্তর করা হচ্ছে কোন ডিভাইসের মাধ্যমে? দেখেন রাউটারের কাজটা কি আমি বলি। রাউটার হচ্ছে আপনার নেটওয়ার্ককে ছড়িয়ে দিচ্ছে। আপনি রাউটার রুমে কেন কাজে লাগাচ্ছেন? আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছেন, সেটা রাউটারের সাথে আপনি ইন্টারফেস করে এটাকে ওয়াইফাই করে ফেলছেন, তাই না? তো নেটওয়ার্কটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রিপিটারের কাজটা হচ্ছে কিছুটা একই রকম। রিপিটার হচ্ছে আপনার কোনো নেটওয়ার্কের ডাটা বা কোনো নেটওয়ার্কের পরিবর্তন না করে, নেটওয়ার্কটা হচ্ছে রিপিটার কেন ইউজ হয় সেটা একটু ব্যাখ্যা করি। মনে করেন হচ্ছে একটা অংশ থেকে একটা ডেটা অন্য একটা অংশে প্রবাহিত হবে। তো ডেটার মান বা পরিমাণটা কিন্তু হ্রাস বৃদ্ধি বা সিগন্যাল উইক হয়ে যেতে পারে। তো রিপিটার হচ্ছে মাঝে কিছু সময় পর পর রিপিটার দেওয়া হয়। রিপিটার করে কি, যে ওই যে ডেটাটা যাচ্ছিল, ডেটার মান যদি কোনো কারণে কমে যায় বা সিগন্যাল যদি উইক হয়ে পড়ে, রিপিটার হচ্ছে সিগন্যালটাকে আবার আগের ফর্মে ট্রান্সফর্ম করে দিবে, করে দিয়ে ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে। সো রিপিটার কিন্তু কোনো কিছু চেঞ্জ করছে না, জাস্ট আপনার সিগন্যালটাকে উইক থেকে স্ট্রং করে দিচ্ছে। সুইচ হচ্ছে কোনো একটা টার্গেট কম্পিউটারে আপনার সিগন্যাল পাঠাবে, ঠিক আছে? সে সিগন্যালে কোনো কিছু চেঞ্জ করবে না, জাস্ট একটা টার্গেট কম্পিউটারে সে সিগন্যালটাকে পাঠাবে। তাহলে রাউটার, রিপিটার, সুইচ কেউই আমার কোনো সিগন্যালের কোনো পরিবর্তন করছি না। একমাত্র মডেম বাকি থাকে, যে হচ্ছে কোন রকম সিগন্যাল, যে সিগন্যালই পাক না কেন, মডেম কিন্তু আসলে মডেম। আসলে আর কোনো প্রশ্ন আজকে আমাদের এই টপিকসে নেই। আর বাকি যে প্রশ্নগুলো আছে হয়তো কোনোটা ব্যাখ্যার মতো, বাট হয়তো এখানে আসেনি, বা আর বেশিরভাগ প্রশ্নই হচ্ছে ব্যাখ্যা করার দরকার হয় না, আপনারা হয়তো অনেকেই সলভ করে নিয়েছেন।